আজকে দেখেন, আমরা যে বিষয়টা শিখতে চাচ্ছি এটার মূল পয়েন্ট হচ্ছে ই রিটার্ন, তাই না? ই রিটার্নটাকে আমরা টোটাল 2025-26 যে আপডেট এসেছে সে আলোকে আমরা করব। ই রিটার্নের ক্ষেত্রে আমরা যখন ই রিটার্ন গুলো পূরণ করেছি, আমি দেখেছি যে সব থেকে বেটার ওয়ে হচ্ছে আপনি এই মজিলা ফায়ারফক্স যেটা আছে এটা ইউজ করবেন। আমরা ক্যাপচা দেওয়ার পরেই কিন্তু আমাদের মূল ই রিটার্নটা চলে আসে। দেখেন, ই রিটার্নে আমাদের যেটা আপডেট হয়েছে, আমাদের এখানে 25-26টা আসছে, 24-25টাও আসছে। তাহলে আমরা এই কোন ইয়ারে রিটার্নটা সাবমিশন করব এখানে আমরা সিলেক্ট করব। এখানে কিন্তু আমাদের অটোমেশনে 25-26 দেওয়া আছে, বাট আমরা চাইলে 24-25-এ রিটার্নও আমরা এই রিটার্নে দিতে পারবো, বাট এটা হবে 175 ধারায় নর্মাল রিটার্ন। তো আমরা নর্মাল রিটার্ন তো আর এখন দেখি না, আমরা মোটামুটি সবাইকে 25-26-এ রিটার্ন বা সেলফ রিটার্ন এটাই দেখানোর চেষ্টা করি। আর অনেকেই এখন বিভিন্ন যারা ম্যানুয়াল বা পেপার রিটার্ন করতেন, তাদের কিন্তু আসলে খুব কাজে এখন আসছে না, কারণ সব ই রিটার্ন হয়ে যাওয়ার কারণে আমাদের সকলকেই ই রিটার্ন করতে হবে, শুধু 4জন ব্যতিক্রম আছেন। তা কোন 4জন ব্যতিক্রম এটা কিন্তু আমরা জানি, যে শুধুমাত্র প্রবীণ করদাতা, 65 বছরের উপরে করদাতা, তিনি ই রিটার্ন দিতে বাধ্য থাকবেন না। এরপরে ডিসেবল পার্সন, তারপরে আপনার হচ্ছে বিদেশে অবস্থানরত বাংলাদেশী, অর্থাৎ যিনি বিদেশে বর্তমান অবস্থান করছে। আর চতুর্থ নম্বর হচ্ছে মৃত্যু ব্যক্তির পক্ষে তার আইনগত প্রতিনিধি। এই 4জন ব্যক্তি ব্যতীত আর সকলেই ই রিটার্ন এই সফটওয়্যারটা ইউজ করে তিনি রিটার্ন সাবমিশন করবে। সবাই অনলাইন হবে। তো অনলাইন আমাদের রেগুলার রিটার্ন, এই রিটার্নটা আমরা সাবমিশন করতে চাই। এখন আমাদের কিছু পরিবর্তন আসছে, আমি একটু জুম করে দেখাই আপনাদের, তাহলে সুবিধা হয়, প্রত্যেকটা পয়েন্ট একটু জুম করে দেখাই। দেখেন, এখানে রিটার্ন স্কিম 1 নম্বর পয়েন্ট, এই এখানে হলো অ্যাসেসমেন্ট ইনফরমেশন, ফার্স্ট পয়েন্ট। সেখানে আছে রিটার্ন স্কিম। রিটার্ন স্কিমটা আমাদের এখানে আছে সেলফ, আরেকটা হচ্ছে নর্মাল। আমরা যখন 25-26 সিলেক্ট করব ইনকাম ইয়ার, তখন আমাদের এটা হয়ে যাবে সেলফ রিটার্ন অটোমেশন। এরপর এখানে আছে ইনকাম ইয়ার, এখানে ফ্রম ডেট আছে, আর একটা হচ্ছে ইন্ডিং ডেট আছে। আপনি এতটুকু মনে রাখবেন, ইনকাম ইয়ারের ইন্ডিং ডেট সবসময় 30/6, এই ডেটটা হয় 30/6/25, 30/6/24, এরকম। কারণ ব্যক্তির ইনকাম ইয়ার ইন ডেট হচ্ছে 30 জুন, বাট আপনার ওপেনিং অর্থাৎ স্টার্টিং ডেট এটা কিন্তু চেঞ্জ হতে পারে। ধরা যাক আমাদের একজন ব্যক্তি এই বছরের জানুয়ারি থেকে বিজনেস শুরু করেছে, তাহলে ইনকাম তার যেদিন থেকে জেনারেট হবে সেই দিন হলে তার ইনকাম ইয়ার শুরু হলো। এই 6 মাসের রিটার্নটাই তাকে 1 বছরের রিটার্ন হিসেবে গণ্য করা। বা একজন ব্যক্তি দেখা যাচ্ছে মার্চ মাসে জব পেয়েছে, সেখান থেকে ট্যাক্সেবল ইনকামটা শুরু। তাহলে এই মার্চ মাস থেকে পরবর্তী 3 মাসের রিটার্ন তিনি সাবমিশন করে দিবেন ওই ইনকাম ইয়ারের জন্য। তাহলে আমাদের এখানে ফ্রম ডেটটা চেঞ্জ হতে পারে, বাট আমাদের লাস্ট লেটেস্ট ডেটটা এটা সাধারণত আমাদের 30/6/2025 থাকে ইন্ডিং ডেটটা, এটা আমরা হলো। এরপর আমাদের এই ব্যক্তি রেসিডেন্স নাকি নন রেসিডেন্স সেই বিষয়ের একটি ডিক্লারেশন থাকে। তা আমরা দেখি যে আইনে আমাদের আহ, 2-এর সাবসেকশন 45-এ এই বিষয়টা ক্লিয়ার করা আছে, যে কোন ব্যক্তি রেসিডেন্স কোন ব্যক্তি নন রেসিডেন্স, এটা আমরা অলরেডি জানি। যিনি বাংলাদেশের নাগরিক তিনি সব সময় রেসিডেন্স হিসেবে গণ্য হবেন। বাংলাদেশি নাগরিক না, সেক্ষেত্রে এই প্রশ্নটা চলে আসে তিনি আসলে রেসিডেন্স নাকি নন রেসিডেন্স। এখানে নন রেসিডেন্স হলে তিনি এখানে ক্লিক করবেন নন রেসিডেন্সে, এবং এখানে তার কান্ট্রিটা সিলেক্ট করবেন। কারণ এই নন রেসিডেন্স হলে তার ট্যাক্স রেট হয়ে যাবে 30%, কারণ অনিবাসীদের অর্থ অধ্যাদেশে বলা আছে তাদের ট্যাক্স রেট হচ্ছে 30%। আর নিবাসী হলে তো আমাদের অ্যাজ পার স্ল্যাব ট্যাক্স হবে। এরপর দেখেন, আজকে শুরুতে একজনে কোশ্চেন করেছিলেন যে আমার পেনশন থেকে ইনকাম আছে, তাহলে অব্যাহতি ইনকাম, তাহলে অব্যাহতি ইনকাম আপনি রিটার্নে কোথায় বসাবেন? তাই অব্যাহতি ইনকাম আছে কিনা এটা ফার্স্ট পার্টে আপনাকে ডিক্লেয়ার করতে হবে। এখানে ট্যাক্স এক্সামটেড ইনকাম, এইখানে যদি আপনি ইয়েস ক্লিক করেন তাহলে আপনার পরবর্তী ধাপে ট্যাক্স এক্সামশন ইনকামের একটি হেডস আসবে। আর যদি এই জায়গাতে আপনি ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে এক্সামশন ইনকাম এই রিটার্নে আর উল্লেখ করার সুযোগ পাবেন না। তাহলে এই বেসিক ইনফরমেশনটা, এই মূল পয়েন্টটাকে আপনাকে বুঝতে হবে, যে আমার ষষ্ঠ তফসিল অনুযায়ী, ষষ্ঠ তফসিলে এখন মোট 36টি ইনকামের কথা বলা আছে। যে ইনকাম গুলো হচ্ছে এক্সামশন ইনকাম, যে ইনকামের উপরে কোনো ট্যাক্স নাই, যেটা ট্যাক্স থেকে এক্সামশন দেওয়া আছে।
এটা আমরা আপনারা জানেন কিনা। তাহলে এই জিনিসটা আমরা কিন্তু এখানে এখানে লিখতে হবে। আজকের যদি ভিডিওটা আপনি এ টু জেড মনোযোগ সহকারে দেখেন, আমার মনে হয় না যে আপনি রিটার্ন নিয়ে আর আপনার ব্রেক পেতে হবে। সবকিছু আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। এরপর দেখেন, হেডস অফ ইনকাম। এই হেডস অফ ইনকামের মধ্যে কিন্তু আমাদের যতগুলো হেডস আছে, এখানে টোটালি 10টা হেডস আছে ট্যাক্সেবল ইনকামের, আর এক্সাম্পশনে একটা। টোটাল 11টা হেডস নিয়ে কিন্তু আমরা মূলত কাজ করে থাকি। তা এখানে আমাদের হেডস অফ ইনকামের মধ্যে আপনাকে আগে ডিক্লেয়ার করতে হবে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দা ইনকাম ইয়ার। এই বছরে আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কিনা। যদি থাকে সেই মার্কগুলো ক্লিক করবেন। আমরা ধরলাম আমরা একজন এখন সব ইনকাম আছে সেরকম একজন ব্যক্তি রিটার্ন দেখি, তাহলে আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এই ইনকামটাও আছে, এটাও আমরা দেখবো। ইনকাম ফ্রম রেন্ট এটাও আছে। কারণ আজকে রিটার্নটা হবে সবকিছু নিয়ে, যে সকল ইনকাম আছে সেই ব্যক্তি রিটার্নটা আমরা কিভাবে পূরণ করব। এরপর ইনকাম ফ্রম এগ্রিকালচার আছে, ইনকাম ফ্রম বিজনেস আছে, ক্যাপিটাল গেইন, ফিনান্সিয়াল অ্যাসেট, আদার সোর্সেস, এইগুলো সবকিছু আছে। তারপর পার্টনারশিপ ফার্মের ইনকাম, এগুলোও আছে। আর হচ্ছে ইনকাম আর্নড বাই দ্য স্পাউস অর মাইনর চাইল্ড, এই ইনকামটাও দিলাম আমরা আছে। ঠিক আছে। আউটসাইড বাংলাদেশের ইনকাম আছে। এই পার্টনারশিপ ফার্ম আর অ্যাসোসিয়েশন অফ পারসন মূল বিষয়টা একই। যদি আপনি কোনো বিজনেস উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি একত্রিত হন তাহলে এটাকে বলা হয় পার্টনারশিপ ফার্ম। আর যদি বিজনেস ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য নিয়ে একত্রিত হন তাহলে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ পারসন বা একটা সমিতি, একটা সভা, এটা হয়। তা আমরা ধরে নিচ্ছি এই ব্যক্তির সকল সোর্সে ইনকাম আছে, সেরকম একটি রিটার্ন আজকে দেখায়, তাহলে আপনাদের মোটামুটি সব ধারণাগুলো একদমই ক্লিয়ার হয়ে যাবে। যে আমরা শুরুতে চলে যাই, এই যে সেভ এন্ড কন্টিনিউতে চলে যাই। এখন আসেন, এখানে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন আপনাকে দিতে হয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে লোকেশন অফ মেইন ইনকাম সোর্স। এই লোকেশন সিলেক্ট করার উপরে আপনার মিনিমাম ট্যাক্সটা ধার্য করা হয়, এটা আমরা জানি। লোকেশন যখন আপনি সিলেক্ট করবেন তখন ফার্স্ট অন ঢাকা সিটি, চট্টগ্রাম সিটি, এখানে হচ্ছে 5,000, আদার সিটি 3,000, আর এনি আদার সিটি হচ্ছে আদার সিটি 4,000, এনি আদার সিটি হচ্ছে 3,000। এই রেটটা আছে, সকলেই আমরা জানা বা সকলে জানি। এখানে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের আরো যদি কোনো বিষয় থাকে, যেমন যুদ্ধাহত মুক্তিযুদ্ধ হয় অথবা ডিজেবল পার্সন হয়, তাহলে এখানে আমরা ক্লিক করব। সেক্ষেত্রে অবশ্যই গেজেট নাম্বার দিতে হবে, কত নাম্বার গেজেট যুদ্ধাহত মুক্তিযুদ্ধ, এরকম ভাবে। এরপর ট্যাক্স রিবেট, যে এই ব্যক্তির কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা, কোনো বিনিয়োগ আছে কিনা, সেই বিষয়টা আমরা যদি চিন্তা করি হ্যাঁ এই ব্যক্তির কোনো বিনিয়োগ আছে, তাহলে আমরা এখানে ক্লেম ট্যাক্স রিবেট এখানে ইয়েস দিব। আর যদি কোনো বিনিয়োগ না হয় তাহলে আপনার এখানে নো দিব। ঠিক আছে। তো আমরা যেহেতুই করছি সেক্ষেত্রে বিনিয়োগ আছে ধরে নিচ্ছি, কারণ আমরা রিবেটের প্র্যাকটিসটাও করবো। টোটাল 5টি তফসিল, তার মধ্যে রিবেট হচ্ছে একটি, বিনিয়োগেরটাও আমরা পূরণ করে দেখবো ইনশাল্লাহ। এরপরে এই অপশনটা, এটা আমাদের রাখা হয়েছে ভলান্টারি ডিসক্লোজ অফ ইনকাম। যেমন আজকে শুরুতে একজন প্রশ্ন করলেন যে আমি ইনকামটি দেখাই নাই, আমার বিনিয়োগ হয়ে গিয়েছে, এখন কিভাবে দেখাবো। তখন আপনি এই অপশনটা রাখা হচ্ছে ই রিটার্নে, যদিও এটা এখনো পর্যন্ত কাজ শুরু করে নাই, করবে। যে আপনি স্বেচ্ছায় আপনার প্রিভিয়াস কোনো ইনকাম এটা ডিক্লেয়ার করতে চান কিনা, তখন এখানে আমাদের ইয়েস দিলে ডিক্লেয়ার করার সুযোগ হবে, এবং সেখানে নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিয়ে আপনি কিন্তু ডিসক্লোজ করতে পারবেন, সে সুযোগ আসছে। এরপরে এখানে যে কমন প্রশ্নগুলো থাকে, যে আইটি 10B রিকোয়ারমেন্টস কিনা আপনার। যেমন আমরা জানি 50 লাখ টাকার উপরে যদি সম্পদ হয়, গ্রস ওয়েলথ হয়, মোটর কার থাকে, অথবা যে কোনো একটা প্রপার্টি থাকে, তাহলে কিন্তু সে আইটি 10B দিতে বাধ্য থাকে আইনগতভাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি আমরা আইটি 10Bও পূরণ করব, কারণ আমরা যেহেতু বিভিন্ন হেডসে ইনকাম দেখতেছি, সেক্ষেত্রে আমাদের সবকিছু পূরণ করা উচিত, আমরা আইটি 10Bও পূরণ। দেখলে এখানে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিব, দিলে আমাদের মোটামুটি এখানে দেখেন প্রত্যেকটা ইনকাম হেডস চলে আসছে, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট চলে আসছে, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট চলে আসছে। আমরা প্রতিটা ইনকামের তথ্য দিব। আমাদের যে রিটার্ন গুলো আছে সেখান থেকে আমরা প্রতিটি ইনকামের তথ্যগুলো আমরা দিব আপনাদেরকে। আমরা একটু এখানে মিনিমাইজ করে আমরা যেমন স্যালারির একটা ইনকাম আমরা নিব, এরকম ভাবে প্রত্যেকটা ইনকামের তথ্য আমরা দিব, দিয়ে প্রত্যেকটা ইনকাম আমরা দেখাবো। প্রথমে আমাদের ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট স্যালারি ইনকামের একটা তথ্য নেই, যেটা অ্যাকচুয়াল তথ্য। যেমন আমরা বেসরকারি একটা স্যালারি নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, অথবা গভর্নমেন্ট স্যালারিও নেওয়া যায়, যেটা আপনারা চান। আমরা শুরুতে একটা প্র্যাকটিস
দেওয়া আছে স্যালারি রিটার্নে, সেখান থেকে স্যালারি নিব। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে অনেকগুলো সোর্স পাবো, এটা দিয়ে শুরু করি। এরপরে বাকি ইনকাম সোর্স গুলো আমরা অন্য জায়গা থেকে নিব। দেওয়ার পরে আপনাদের এটা কমপ্লিট সেলস আশা করা যায় আমাদের হয়ে যাবে। অসুবিধা হবে না ইনশাল্লাহ। তাহলে এই যে এক ব্যক্তির আমরা প্র্যাকটিক্যালি দেখি যে তার কত ধরনের ইনকাম আছে, এখান থেকে আমরা শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা একটু আমরা বড় করে নিই। এই যে, এই ব্যক্তির আমাদের তিনটে সোর্সে ইনকাম আছে। একটা হচ্ছে ব্যাংক সুদের ইনকাম, সরি বেতনের ইনকাম, আহ এরপর হচ্ছে আমাদের এটা আদার সোর্সের ইনকাম, সঞ্চয়পত্রের সুদের ইনকাম। তো সঞ্চয়পত্রের সুদের ইনকামটা আমরা দিতে হলে একদমই অ্যাকচুয়াল তথ্য লাগবে। এই ব্যক্তি কানেকশন, এটাকে আমরা সঞ্চয়পত্র বাদ দিয়ে মিনিমাম ট্যাক্স ব্যাংক সুদ হিসেবে আবার দেওয়ার সুযোগ আছে, এটাকে কাউন্ট করি। এরপরে বাকি তিনটা আহ তথ্যগুলো আমরা অন্য জায়গা থেকে নিব। আমি এগুলো আপনাদের টোটালটা একটা দেখাই দিচ্ছি, প্রিভিউটা। তাহলে আমাদের প্রথম হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। আমরা যখন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের তথ্য চলে যাই, তখন আমাদের দেখেন এখানে ধাপে ধাপে আমাদের এই তথ্যগুলো আসে। একটু ছোট করে নিই। এই যে সিলেক্ট করতে হয় যে কোন ধরনের এমপ্লয়ি, কারণ এমপ্লয়ীদের আমাদের ক্যাটাগরি আছে, গভর্নমেন্ট আছে, নন গভর্নমেন্ট আছে, তাই না? এখানে সিলেক্ট করতে হবে। দেখেন এখানে কি কি আছে। একটা হচ্ছে গভর্নমেন্ট পে স্কেল, যেটা আইবাসের মাধ্যমে স্যালারি হয়। একটা আছে গভর্নমেন্ট পে স্কেল নট থ্রু আইবাস, এটার মাধ্যমে হয়। প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, এবং স্যালারি ডিডিউস রেট। তাহলে এটা হচ্ছে প্রাইভেট স্যালারি, আমরা প্রাইভেট স্যালারিতে ক্লিক করবো। ঠিক আছে। তাহলে নেম অফ দ্য এমপ্লয়ি, আমি এমপ্লয়ির নামটা এখানে লিখবো, খেয়াল করেন। ডেজিগনেশন লিখবো। এরপরে তার বেসিক পে, বেসিক পেটা আমরা লিখবো যে বেসিক পে কত। এখান থেকে আমরা লিখি 27,46,666 টাকা, এটা বেসিক পে। তাহলে আমরা এটা এখানে লিখবো। দেখেন একদমই 27 লাখ, যেভাবে আমাদের লেখা আছে 27,46,766। এটা হচ্ছে বেসিক পে। এরপরে তার অন্য কি সুবিধা আছে, অন্য 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 ভাতা প্রাপ্ত বলে আদার্স যতগুলো আছে সব মিলে হচ্ছে 15,02,543 টাকা। তো এটা আমরা লিখতে পারি। এটা আমাদের আদার্সে লিখলেও হবে, এখানে আমাদের আছে এই এরিয়ার বিভিন্ন দেওয়া আছে। দেওয়ার পরে এখানে আছে ইফ আদার্স, এখানে আপনি ডেসক্রিপশন লিখতে পারেন যে আদার্স। অন্য অন্য ওয়াল গুলো আমাদের একসাথে দেওয়া আছে। আপনি চাইলে হেডস ওয়াইজও দিতে পারেন। অ্যামাউন্টটা কত আছে, যেভাবে আপনার দেওয়া আছে অ্যামাউন্ট আছে 15,02,543। এখানে আপনি 15,02,543 টাকা উল্লেখ করবেন, এভাবে উল্লেখ করবেন। অথবা আপনি চাইলে আপনার অ্যাজ পার স্টেটমেন্ট, অর্থাৎ সে যে আপনাকে স্যালারি স্টেটমেন্টে দিয়েছে সেই অনুযায়ী আপনি এখানে হাউস রেন্ট থাকলে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স থাকলে মেডিকেল অ্যালাউন্স, যেভাবে আছে ঠিক সেভাবেই এইগুলো উল্লেখ করবে। উল্লেখ করার পরে এখানে সেভ এন্ড কন্টিনিউ দিবে। তাহলে এখানে আমাদের সেভটা হয়ে গেল। এখানে আপনি চাইলে এখন আপনি দেখা যাচ্ছে তার এই যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা হয়ে গেল। আপনি চাইলে এখানে সামারি দেখতে পারেন। এখানে সামারি থাকবে যে তার টোটাল স্যালারি কত, খেয়াল করেন। বেসিক পে এত টাকা, আদার্স সব মিলে এত টাকা, টোটাল স্যালারি আসছে 42 লাখ, এই অ্যামাউন্টটা। 42 লাখ টাকা অ্যামাউন্ট হলে সেখানে কত টাকা অব্যাহতি পেয়েছে, তিনি 5 লাখ টাকা অব্যাহতি পেয়েছেন, বাকিটা হচ্ছে করযোগ্য। 37 লাখ টাকা তার করযোগ্য ইনকাম হিসেবে কাউন্ট হয়েছে। তাহলে এখানে আপনি সামারি পেজটা দেখে নিবেন যে আমার ইনপুট গুলো ঠিক আছে কিনা। একদমই ফাইনাল প্রিভিউতে একসাথে না দেখে প্রত্যেকটা পার্ট ইনপুট দেওয়ার পরে আপনি এখানে দেখে নিবেন। আর আমরা জানি যে বেসরকারি স্যালারি থেকে যে টোটাল স্যালারি হয়, সেখান থেকে আগে সর্বোচ্চ অব্যাহতি ছিল 4.5 লাখ, এখন এটাকে 5 লাখ করা হয়েছে। 1/3 অথবা 5 লাখ এর মধ্যে যেটা কম সেটা তিনি এক্সামশন পাবেন, বাকিটার উপর তিনি ট্যাক্স দিবেন। তো এখানে 42 লাখ টাকা হয়ে যাওয়ার কারণে সে 5 লাখ টাকা এক্সামশন পাচ্ছে, বাকিটার উপর সে ট্যাক্স দিবে। তাহলে এই বিষয়টা আমাদের কনফার্ম হলো। এরপরে আহ তার আরেকটা ইনকাম সোর্স আছে, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, আর্থিক পরিসম্পদ থেকে আয়। এখানে তিনি এই আর্থিক পরিসম্পদ থেকে আয়, এখানে যেমন ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র, আদার পেনশন, তারপরে হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট, এরকম ভাবে আমরা দেখি সঞ্চয়পত্র ইন্টারেস্ট। তাহলে এখানে অবশ্যই সঞ্চয়পত্রটা আমাদের
উল্লেখ করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, এগুলো অ্যাকচুয়াল হওয়া লাগে। যেহেতু অ্যাকচুয়ালটা আমাদের কাছে নাই, সেই জন্য আমরা সঞ্চয়পত্রটা না দিয়ে আমরা এখানে ইনকাম ফ্রম আদার সোর্স ফিনান্সিয়াল অ্যাসেট থেকে অন্য একটা তথ্য দিই, সিলেক্ট করি অন্য একটা। যেমন এখানে আমরা ইন্টারেস্ট প্রফিট ব্যাংক দিতে পারি, ঠিক আছে, এটা দিতে পারি। তাহলে এখানে আমাদের প্রথমত এখানে ব্যাংকের নাম সিলেক্ট করা লাগবে। ধরেন আপনার আহ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা কৃষি ব্যাংক বা ব্যাংক এশিয়াতে আছে। অ্যাকাউন্ট টাইপ, এখানে কোন ধরনের আপনার ডিপিএস না এফডিআর কি আছে, আমরা ধরলাম যে জিপিএস এর বা এফডিআর এর ইন্টারেস্ট পেয়েছেন। এখানে আপনার নেম, ব্রাঞ্চ নেমটা লিখবেন, যেমন বনশ্রী ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। এখানে গ্রস ইন্টারেস্ট কত পেয়েছেন এই অ্যামাউন্টটা লিখবেন। যেমন এই ব্যক্তির ক্ষেত্রে যদি আমরা দেখি, সে ইন্টারেস্ট পেয়েছে 3,30,450 টাকা, তাহলে তারা এখানে লিখতে হবে 3,30,450 টাকা এটা। তাই এখানে আমরা জানি যে এখানে কোনো এক্সপেন্স নাই। টিডিএস কত? টিডিএসটা কিন্তু আপনার সেম, অর্থাৎ আহ, যে টাকা কেটেছে তার 10%, যে টাকা তিনি পেয়েছেন এই অ্যামাউন্টটা, এটা টোটাল 10% টিডিএস কর্তন করেছেন। এটা যদি আমরা ই করে দেখাই টিডিএস অ্যামাউন্টটা, এই যে, তাহলে আমাদের এখানে টিডিএসটাও কিন্তু ফ্যাক্টে উল্লেখ থাকবে, অনেক সময় ফ্যাক্টে উল্লেখ থাকে টিডিএস অ্যামাউন্ট কত। প্রয়োজন এখানে দেখে নিব আমরা। এই উচ্ছে করে থাকবে 33,045 টাকা, তাই না? এখানে আছে উচ্ছে করে পরিমাণ 33,045 টাকা এই খাতে। তাহলে আমরা এখানে 33,045 টাকা লিখতে পারি, 33,045 টাকা। ইন্ট ব্যালেন্স, অর্থাৎ এই ইয়ার শেষে আপনার ব্যালেন্স কত হয়েছে, এটাও আমাদের এখানে ডিক্লেয়ার করতে হয়। তাহলে আমরা যেহেতু এখানে আমাদের কত টাকা ব্যালেন্স হয়েছে সেটাও আমরা এখানে ডিক্লেয়ার করবো, অর্থাৎ এই খাতে কত টাকা এই পর্যন্ত বিনিয়োগ হয়েছে সে তথ্য দেখে নিব। আমি যে স্টেটমেন্টটা দিব সেখানে থাকবে যে আমার এখন বর্তমান ব্যালেন্স কত এই ডিপিএস বা এফটিএর, এখানে আছে 17 লাখ টাকা। তো আমরা এখানে 17 লাখ টাকা এখানে মেনশন করে দিব। এইভাবে 17 লাখ টাকা এখানে আমরা মেনশন করলাম। 17 লাখ, এই দেখেন এভাবে আমি একটু বড় করে দেখাচ্ছি, এই কারণে এটা হচ্ছে। তাহলে এখানে আমাদের লেখা আছে নিট ইনকাম, এই যে 33 লাখ এত টাকা, সরি 3,30,000, আর এখানে 33,000 টাকা হচ্ছে আমাদের উচ্চ করত। এটা হচ্ছে এখানে মূল বিষয়, ফিনান্সিয়াল অ্যাসেট। তাহলে এটাকে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিলাম, প্রত্যেকটা সোর্সের ইনকাম নিয়ে একবার দেখাই দিই। তাহলে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট হলো, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট হলো। এখন আসেন ইনকাম ফ্রম রেন্ট। ইনকাম ফ্রম রেন্ট হচ্ছে দুই ধরনের হয়, তাই না? একটা হচ্ছে আপনার বাড়ি, হাউস প্রপার্টি, আর একটা হচ্ছে আদার প্রপার্টি। এখানে আমরা সিলেক্ট করতে পারবো একটা হাউস প্রপার্টি, আদার প্রপার্টি। যদি হাউস প্রপার্টি হয় তাহলে আমাদের একটা নিয়ম, আর যদি আদার প্রপার্টি হয় সেখানে ভিন্ন নিয়ম। তা আমরা একটু দেখি যে হাউস প্রপার্টি থেকে ইনকাম আছে এমন একজন ব্যক্তিটা আমরা একটু রিটার্নটা দেখি, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে। এইটা একটু দেখি যে হাউস প্রপার্টি থেকে ইনকামটা কিভাবে দিতে হয়। এখানে অবশ্যই হাউস প্রপার্টির স্কোয়ার ফিটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্কোয়ার ফিটের উপর কিন্তু একটি সারচার্জ আমাদের আসে, আমরা জানি। যে 4 প্রকার সারচার্জ অ্যাপ্লিকেবল হয় তার মধ্যে একটি এই স্কোয়ার ফুট আছে ফ্ল্যাটের। 8,000-এর বেশি হলে সারচার্জ অ্যাপ্লাইড হয়ে যায়। তাহলে এখানে আমরা তার টোটাল স্কোয়ার ফিট কত, 6,900, এটা আমরা সব ডিটেলস ইন ডিটেলস উল্লেখ করব। তাহলে আমরা প্রথমে হাউস প্রপার্টি ইনকাম দিলাম। হাউস প্রপার্টি ছাড়া আপনার আরো কি কি প্রপার্টি ভাড়া হতে পারে, যেমন আপনার ল্যান্ড ভাড়া হতে পারে। ধরেন যদি আদার প্রপার্টি এখানে সিলেক্ট করেন তাহলে এই বিষয়গুলো আসবে। দেখেন এখানে ল্যান্ড আসছে, ফ্যাক্টরি, বিল্ডিং, বিজনেস, মেশিনারিজ, পার্সোনাল ভেহিকলস, এই সবগুলো আসবে। তা আমরা এখানে যেহেতু হাউস প্রপার্টিটাই সব থেকে বেশি ইউজ হয় এটা দিয়েছি। প্রথমে অ্যাড্রেসটা আপনি লিখবেন, এরপরে এটা সিটি কর্পোরেশন এরিয়াই কিনা এটা আপনি মেনশন করবেন। যদি ইয়েস হয় ইয়েস, যেহেতু সে ঢাকা সিটিতে বসবাস করে এই জন্য আমরা ধরে নিচ্ছি এটা সিটি কর্পোরেশন এরিয়াই এটা আছে, তাহলে এখানে আমরা ইয়েস লিখবো। এরপর এরিয়া অকুপাইড ফর পার্সোনাল ইউজ, যে কতটুকু অংশ সে নিজে ব্যবহার করে। তা আপনি ফ্যাক্টে দেখবেন যে আসলে এই টোটাল ফ্ল্যাট কি ভাড়া দেয় নাকি নিজে কতটুকু ইউজ করে।
এরকম কোনো তথ্য আছে কিনা। যখন ক্লায়েন্টের কাজ করবে তখন এই বিষয়টা ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিবেন যে আপনি কি টোটালটা ভাড়া দেন নাকি নিজে থাকে। তখন সে বলবে হয়তো বা আমি একটি ফ্ল্যাটে নিজে থাকি অথবা দুইটা ফ্ল্যাটে নিজে থাকি, এরকম কোন ইনফরমেশন অবশ্যই সে দিবে আপনাকে, যে কতটুকু ফ্ল্যাটে সে নিজে বসবাস করে আর কতটুকু ভাড়া দিয়ে থাকে। তা এটা আপনি কি করবেন। তো এখানে দেখা যাচ্ছে টোটাল মোট 6টি ফ্ল্যাট আছে, তার মধ্যে নিজে একটিতে বসবাস করেন, তাহলে 5টা ফ্ল্যাট তিনি হচ্ছে ভাড়া দিয়ে থাকেন। তাহলে এই আপনি 6,900 ভাগ 6, তাহলে 1,150 স্কোয়ার ফিট। এই 1,150 হচ্ছে তিনি নিজে ইউজ করেন। এভাবে বের করবেন একটা ফ্ল্যাট তিনি নিজে ইউজ করেন। তাহলে আপনি এখানে উল্লেখ করবেন এরিয়া অকুপাইড 1,150 স্কোয়ার ফিট তিনি নিজে ইউজ করেন। তাহলে এই এরিয়ার রেন্টেড, এটা কি রেসিডেন্স হলে এই জায়গাতে আমরা ফিগার গুলো উল্লেখ করব, নন রেসিডেন্স হলে সরি, আর কমার্শিয়াল হলে এখানে আমরা ফিগার গুলো উল্লেখ করব যে অ্যামাউন্ট গুলো আছে। তো এরিয়া রেন্টেড স্কোয়ার ফিটে যদি হয়ে যায় তাহলে আমরা কতটুকু পাই, এটার 5টা ফ্ল্যাট, তার মানে 5,750 হচ্ছে আমাদের, 5,750 হচ্ছে আমাদের রেন্টেবল। রেন্টাল পিরিয়ড হচ্ছে 12 মাস। আমরা অ্যানুয়াল রেন্ট কত, 14,000 করে পাই। তাহলে এখানে 14,000 গুণ 5, আহ তাহলে এই মাসে হচ্ছে 70,000 গুণ 12 মাস, 8 8,40,000 টাকা আমরা ইয়ারলি রেভিনিউ পাচ্ছি। এখানে 8,40,000 টাকা আমরা উল্লেখ করব। রেন্ট রিসিভও সেম অ্যামাউন্ট, এই 8,40,000, তাই না? ওকে। এরপর ভাড়াটি অন্য কোনো অর্থ দেয় কিনা, না এটা এনি আদার রিসিট আছে কিনা এটাও হবে না। এরপর ভ্যাকান্সি অ্যালাউন্স, যেটা আমরা বলেছিলাম যে এটা আপনি সরাসরি এখানে উল্লেখ করতে পারবেন না, এটা ট্যাক্স অফিস ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে যদি সে মনে করে যে আহ, যে আপনার ডকুমেন্ট আছে বিদ্যুৎ বিলের প্রমাণ সাপেক্ষে যে হ্যাঁ এই ফ্ল্যাটটি খালি ছিল, তখন সে কিন্তু এটা অ্যাপ্রুভ করবে। তাহলে এটা হচ্ছে বিদ্যুৎ বিলের প্রমাণ দিয়ে জিসিটির কাছ থেকে যাকে অ্যাপ্রুভ করিয়ে নিয়ে আসতে হবে, এটা আমরা বলেছি। এরপর সেইখানে কি কি খরচ করেছে সেই খরচের লিস্টে আমরা দেখব। তার কি কি খরচ আছে ফ্ল্যাটের পারপাজে, তার 12,000 টাকা একটা কর পরিশোধ আছে, ভূমি উন্নয়ন করে 15,000, তাহলে টোটাল 13,500 টাকা তার একটা কর পরিশোধ আছে, এই ব্যতীত তার কোনো খরচ নাই। তাহলে আমরা কর পরিশোধের খরচটা এখানে উল্লেখ করব, টোটাল 13,500 টাকা। যদিও 13,500 আমরা এখানে দিব, বাট আমাদের এই টোটালটা কাউন্ট করবে না, রেশিও অনুযায়ী কাউন্ট করবে। দেখেন ডিডাকশন কিন্তু কমে গেছে, কারণ আমাদের সবগুলা ফ্ল্যাটে নিজেরা আমরা বসবাস করি না, একটা অংশ আমাদের খালি থাকে। যে অংশে খালি থাকে অর্থাৎ নিজে থাকি, ভাড়া পাই না, সেই অংশের কিন্তু খরচ আমরা ই করতে পারবো না। এছাড়া অন্য কোনো তার বিষয় নাই। এরপর অ্যাডভান্সের একটা বিষয় এবছর নতুন আসছে, দেখেন যে আনঅ্যাডজাস্টেবল অ্যাডভান্স কত, যে কথা আমি বলেছিলাম যে অ্যাডভান্স যদি আনঅ্যাডজাস্টেবল হয় এবং 5 ইয়ার্স পর্যন্ত যদি আপনি অ্যাডজাস্ট করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার এখানে উল্লেখ করবেন। ধরেন আপনার 2 লাখ টাকা আনঅ্যাডজাস্টেবল আছে, আর 5 ইয়ার্স এর পরে আপনি 30,000 পারেন নাই, তাহলে 30,000 এখানে চলে আসবে। এখন দেখেন আহ তখন কিন্তু আপনার সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করবেন। এরপরে আপনি রেঞ্জের সামারিটা একবার দেখে নেবেন এখানে, এই রেন্ট সামারি। এবার আসেন দেখেন টোটাল রেন্ট আমাদের এত হয়েছে, এবং এখানে স্পেশাল রেন্টাল ইনকাম 2,30,000 টাকা কাউন্ট করেছে। কেন কাউন্ট করেছে, কারণ ওই যে আমাদের যে ইনফরমেশনটা দিয়েছিলাম আমরা এখানে খেয়াল করে, এই যে ইনফরমেশন দিয়েছিলাম 2,30,000, এটা স্পেশাল হিসেবে কাউন্ট হয়েছে। এটা মনে রাখবেন, যেটা অ্যাডজাস্ট হয় নাই 5 ইয়ার্স এ হয় নাই সেগুলো সব ইনকাম। এখানে যদি জিরো থাকতো তাহলে আমাদের রেগুলার ফিগারে চলে আসতো। এবার যদি আমরা সেভ দিই, এখন দেখেন সামারিটা আমরা দেখবেন, এই যে ইনকাম ফ্রম রেন্ট সামারিটা যদি আমরা দেখি খুব সুন্দরভাবে, এবার আপনি বিষয়টা বুঝতে পারবেন। এখন কি হচ্ছে, এখন জাস্ট এই যে 6,18,000 এটাই ইনকাম হচ্ছে। তাহলে আমরা যেগুলো অ্যাডজাস্ট করতে পারি না সেটা কিন্তু এভাবে আসে। আমরা এখানেই থাকবো, এখান থেকে আরো প্রত্যেকটা হেড কিন্তু আমরা দেখাবো, একবার আলোচনা হয়ে যাবে।
শর্ট করে প্রত্যেকটা হেডস নিয়ে আইটি 10B নিয়ে যত প্রশ্ন ইনশাল্লাহ সব উত্তর পেয়ে যাবেন। তাহলে ইনকাম ফ্রম রেন্টটা আমরা দেখলাম সামারি আকারে কিভাবে হলো। এখানে আমাদের একটি বিষয় নতুন এডিশন হয়েছে, অ্যাডভান্সের ইস্যুটা। এটা আমরা বলেছি যদি অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট না হয় তাহলে এটাকে বিশেষ আয় হিসেবে গণ্য, যেটা আমরা রিটার্নের সাথে দেখলাম। এরপরে তাহলে আমাদের রেন্ট হয়ে গেল, আমাদের ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট হলো, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট হলো, রেন্ট হলো। এরপর এগ্রিকালচার ইনকাম। এগ্রিকালচার ইনকামের ক্ষেত্রে আমাদের অব্যাহতি নতুন আছে একটা, 5 লাখ টাকা পর্যন্ত অব্যাহতি পাবেন। বাট সেক্ষেত্রে অবশ্যই আমাদের অন্য কোনো সোর্সে অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাসেট ব্যতীত, এই ইনকাম ব্যতীত অন্য কোনো ইনকাম থাকলে এই অব্যাহতি তিনি পাবেন না। তাহলে এখানে আমরা যে এন্ট্রিটা দিব সেখানে আসলে তিনি অব্যাহতি পাবেন না। আমরা জাস্ট এখানে কোন সোর্স থেকে ইনকাম করেন, কাল্টিভেশন, ফার্মিং, যে কোনো একটা সোর্স থেকে দিব। এই সোর্স থেকে দেওয়ার ক্ষেত্রে দেখেন এখানে আপনার জমি থাকতে হয়, টোটাল কাল্টিভেশন এরিয়া থাকতে হয়, এই অনুযায়ী তারা একটা এস্টিমেটিং করে যে আসলে আহ, এই জমিতে কতটুকু পরিমাণ ফসল উৎপাদন হতে পারে। স্থান ভেদে, এরিয়া ভেদে ভেদে ইন্সপেক্টর এটা ভেরিফাই করেন, সেই অনুযায়ী কিন্তু তারা ট্যাক্সটাকে ক্যালকুলেট করেন। আমরা ধরলাম যে আমাদের 100 ডেসিবেল বা 100 ডেসিবেল ল্যান্ডে ক্যালকুলেশন, আমরা একটা রিটার্নের দেখি। রিটার্নের দেখার ক্ষেত্রে আমরা একটা ফ্যাক্ট দেখি, তাহলে আমাদের সুবিধা হবে। বাড়ি ভাড়া যেরকম একটা ফ্যাক্ট দেখলাম, আমরা কৃষিরও একটা ফ্যাক্ট দেখি। এখান থেকে একটা ফ্যাক্ট দেখি তাহলে আমাদের সুবিধা হবে যে কৃষির, যেমন একজন ব্যক্তির তার কৃষি খাতে যে ইনকাম আছে এখানে 18 লাখ টাকা সেলস আছে। সেই বিষয়গুলো তিনি খাতাপত্র রাখেন না। তবে কৃষি ক্ষেত্রে দুটি ইম্পর্টেন্ট ইস্যু আমরা জানি, যে তিনি খাতাপত্র রাখেন কিনা এটা আমাদের উল্লেখ করতে হয়। এখানে পার্টিকুলার, যেমন আমরা এখানে পেরে দিতে পারি ধান, গম, যেটা হয় সমস্যা নেই, আপনি এখানে পার্টিকুলার ডিটেলস লিখে দিবেন। এরপর এই জিনিসটা হচ্ছে মেইনটেইন বুকস অফ অ্যাকাউন্টস, তিনি অ্যাকাউন্টস রাখেন কিনা। যদি রাখেন তাহলে তো আমাদের একটা নিয়ম, না রাখলে কিন্তু সেকশন 43, আর রাখলে হচ্ছে 42। 42-তে আমরা যদি দেই সেক্ষেত্রে আমরা খরচগুলো পাবো, অ্যাজ ওয়েল অ্যাজ যে খরচগুলো 42 সেকশনাল লিস্টে দেওয়া আছে সেই খরচ সবগুলো আমরা অ্যালাওয়েবল এক্সপেন্সেস হিসেবে দেখাতে পারবো। আর যদি 43 সেকশনে দেই সেক্ষেত্রে কিন্তু আমরা খরচগুলো অ্যালাওয়েবল এক্সপেন্সে দেখাতে পারবো না, কোনো সুযোগ নাই। তাহলে আমাদের এখানে 18 লাখ টাকা সেল, তাই না? 18 লাখ টাকা যদি সেলস হয় তাহলে দেখেন কস্ট অফ প্রোডাকশন কত। আমরা এখানে কস্ট অফ প্রোডাকশন এই 18 লাখের কত পার্সেন্ট নিতে পারি? 60%, 10,08,000 টাকা সম্ভবত। তাহলে এখান থেকে আমাদের যদি অন্য কোনো অ্যালাওয়েবল এক্সপেন্স না থাকে, এখান থেকে আমাদের ইনকাম আসে হচ্ছে 7,92,000 টাকা। এটা হচ্ছে আমাদের নিট ইনকাম হিসেবে। sorry, 10,80,000 হবে, 8,000 হয়ে গেছে একটু। 10,80,000, 7,20,000 টাকা আমাদের এখানে নিট ইনকাম আসে, যেহেতু বুকস অফ অ্যাকাউন্টস আমাদের নাই, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমটাই পাবেন, কারণ কৃষকরা কিন্তু হিসাবের খাতাপত্র রাখে না। আর এখানে কৃষির ক্ষেত্রে আগে যে রিডিউস রেট ছিল সেটা কিন্তু এখন আর নাই। এখন কৃষির ক্ষেত্রে একটা এক্সাম্পশন আছে যেটা আমরা এক্সাম্পল ইনকামে পেয়ে যাব, কিন্তু এখানে রিডিউস রেটে নাই। তাহলে কৃষি ক্ষেত্রেটা এইভাবে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিতে পারি। তাহলে আমরা এখানে সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এরপরে আছে আমাদের ইনকাম ফ্রম বিজনেস। এটা আমাদের মূল একটি জায়গা, মূল একটি টপিক। এই আলোচনার ক্ষেত্রে ইনকাম ফ্রম বিজনেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে এটা আমাদের খুব ভালো করে দেখতে হবে যে ইনকাম ফ্রম বিজনেসটাকে আমরা কিভাবে আনিব। তো ইনকাম ফ্রম বিজনেসের ক্ষেত্রে আমরা এখানে বিজনেস ক্যাটাগরিটা সিলেক্ট করব। এই ক্যাটাগরির মধ্যে আপনি পেয়ে যাবেন এখানে রেগুলার বিজনেস আছে, আর একটা মিনিমাম ট্যাক্সের বিজনেস আছে। যেমন আপনার কন্ট্রাক্টর সাপ্লাই যে বিল, এটা কিন্তু মিনিমাম ট্যাক্সের বিজনেস। কনসালটেন্সি যারা আমরা করি, যেমন প্রফেশনাল কনসালটেন্সি, যারা অ্যাডভোকেট আছেন অথবা যারা ডক্টর আছেন, কনসালটেন্সি সার্ভিস যারা দিয়ে থাকেন আন্ডার সেকশন 90-তে তাদের উৎসেকর্তন থাকে, অর্থাৎ কোম্পানিতে যে সার্ভিস গুলো দিয়ে থাকেন অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে, সেগুলো কিন্তু আমাদের এই প্রফেশনাল কনসালটেন্ট সার্ভিসে আসবে। যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকেন, কমিশন থাকে,
ট্রাভেল এজেন্ট থাকে, তাহলে এখানে কিন্তু আমাদের প্রত্যেকটি ইম্পোর্টার হয়ে থাকেন, তাহলে ইম্পোর্টের তথ্য কিন্তু আমাদের অটোমেশনে চলে আসে। এক্সপোর্ট করেন, তাহলে এগুলো হচ্ছে সবই মিনিমাম ট্যাক্সের ইনকাম। শিপিং বিজনেস, কমার্শিয়াল মোটর ভেহিকল, তারপরে এই যে এনি আদার বিজনেস প্রফেশন উইথ টিডিএস, যে বিজনেসের সাথে আপনার টিডিএস এর সম্পর্ক যেটা মিনিমাম ট্যাক্স হিসেবে গণ্য হয় 163 সেকশন অনুযায়ী, এটা আমরা এখানে উল্লেখ করব। আর মিনিমাম ট্যাক্সের বাহিরে যে বিজনেসটা আছে, যেমন রেগুলার বিজনেস, টোবাকো বিজনেস, টি রাবার, সার্টেন সোর্স অফ অ্যাগ্রো বিজনেস ইনকাম, স্পেশাল বিজনেস ইনকাম, এই বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করব। তাহলে আমরা একটা রেগুলার বিজনেস এটা ধরি, তাহলে আমাদের সুবিধা হবে। রেগুলার বিজনেসের ক্ষেত্রে এখানে আমাদের বুক মেইনটেইন করা হয় কিনা, তো আমরা এখানে অবশ্যই ইয়েস দিব, কারণ বিজনেসের ক্ষেত্রে তো আমাদের ক্যাপিটালের একটা ইস্যুস আছে, তাহলে বুক মেইনটেইনটা করা হয়, এটা আমরা ধরে নিব। সে অনুযায়ী কিন্তু আমরা কাজগুলো করব। তাহলে আমরা এরপর একটা বিজনেসম্যানের দেখি। কৃষি তো আমরা দেখলামই, এরপরে আমরা ব্যবসায়ীটা দেখি। যে কোনো একটা বিজনেসের তথ্য আমরা এখানে ইনক্লুড করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, ইনপুট দিতে সুবিধা হবে, যে বিজনেসের সেলস কত, তার পারচেস কত, এই বিষয়গুলো জানলে আমাদের হয়ে যাবে। বিশেষ করে আপনি এখানে জিপি রেটটা আছে বিজনেসের ক্ষেত্রে, এই জিপি রেটটা আমাদের ফলো করতে হবে। এবার এখানে একটা বিজনেস আছে, আমরা তার সেলসটা দিই, এটা হচ্ছে রেগুলার বিজনেস, গ্রোসারি শপ, তাহলে এটা রেগুলার বিজনেস। এখানে আমাদের সেলস আছে 1,35,00,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখানে 1,35,00,000 টাকার মতো আমরা দিতে পারি সেলস। এখানে বিজনেস টাইপটা লিখবো, আমাদের কি বিজনেস এটা, রিটেইলার, গ্রোসারি শপ। বিজনেস নেম ধরেন আপনার বিজনেসের নেম আছে এখানে নির্মল এন্টারপ্রাইজ, অ্যাজ পার নেম, এগুলো আপনারা সবই, বিজনেস অ্যাড্রেসটা লিখবেন। ধরেন এটা কাকরাইল, আমরা যেখানে আছি কাকরাইল, এটা লিখলাম। এরপরে হচ্ছে সেলস অ্যান্ড টার্নওভার, তাহলে আমাদের সেলস কত, 1,35,00,000, তাহলে 1,35,00,000 এটা আমরা এখানে উল্লেখ করব। এটা আমাদের সেলস। জিপি কত, এই 1,35,00,000-এর 15% জিপি রেট। যদি আমি একদম পার্সেজের ডিরেক্ট আমার ইনফরমেশন না থাকে, তাহলে অ্যাজ পার জিপি রেট অনুযায়ী হবে। আমি গ্রোসারি যেহেতু সব, তার মানে আমাদের এখানে জিপি রেট হচ্ছে 15%, আমার একদমই ফিক্সড কোনো জিপি নাই। তাহলে 1,35,00,000, এটার উপর হচ্ছে আমার 15% জিপি, তার মানে আমার চলে আসে ক্যালকুলেশন করে 20,25,000, এটা আছে। এরপর জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, এটা সাধারণত আমাদের যদি অ্যাকচুয়াল হিসাব থাকে সে অনুযায়ী হবে, না থাকলে এখানে 1/3 হবে। ঠিক আছে, আমরা এখন দেখবো আমাদের ফ্যাক্টে কি বলা আছে, যে কত পার্সেন্ট আছে। প্রশাসনিক খরচ নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া আছে 6,68,250 টাকা। তাহলে আমরা এখানে অ্যাকচুয়াল খরচটা আছে 6,68,250 টাকা, এটা উল্লেখ করব, যেহেতু এখানে অ্যাকচুয়ালটা আছে। তাহলে আমাদের নিট প্রফিট বের হয়ে যাচ্ছে এই 13,56,750 টাকা, এটা আমাদের নিট প্রফিট হিসেবে গণ্য হচ্ছে। ওকে, তাহলে এটার উপর আমাদের মূলত ট্যাক্স আসবে। এখন আমরা যখন ব্যালেন্স শিটে পূরণ করব, ব্যালেন্স শিটে আমাদের কয়েকটা ইনপুট অটোমেশনে চলে আসে, যেমন নিট প্রফিটটা চলে আসে। আর আমরা প্রথমে ওই ওপেনিং ব্যালেন্সটা দিয়ে নিব এখানে, যে গত বছরে ক্যাপিটাল কত ছিল, এটা তথ্য অনুযায়ী, যে এখানে তার বিজনেসের ইনফরমেশন থাকবে, যে গত বছরের সমাপনী মূলধন ছিল 22,00,000 টাকা, তাহলে এটা দিয়ে আমরা মূলত শুরু করব। তাহলে এখানে ওপেনিংটা ছিল 22,00,000, এখানে আমরা 22,00,000 দেবো, 22,00,000, খেয়াল করেন। তাহলে এই ওপেনিংটা আমাদের ছিল, এবছর নিট প্রফিট হলো, এবছর উইথড্র আছে কিনা আমরা ফ্যাক্ট অনুযায়ী দেখবো, যে এবছর তিনি উইথড্র করেছে কিনা। হ্যাঁ, উত্তোলন 4,00,000 টাকা, তাহলে 4,00,000 টাকা আমরা উইথড্র হিসাবে ইনপুট দিব। তো আরেকটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম, 4,00,000 টাকা তার উইথড্র আছে। ব্যবসায়িক কোনো লোন আছে কিনা, লাইবিলিটি আছে কিনা, এটা দেখবো, যে ব্যবসায়িক লোন আছে 1,43,250 টাকা। এটা, এই 1,43,250 টাকা অ্যাজ পার এখানে আমরা উল্লেখ করব। এরকম ভাবে যদি তার ব্যাংক লোন থাকে, ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী যে লোনটা থাকবে সেই লোনটা আপনি এখানে ইনপুট দিবেন, তাই তো। আহ, এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখবো তার অ্যাসেট কি কি আছে। যেমন অ্যাসেটের মধ্যে ইনভেন্টরিজ থাকবে, তো আমাদের ইনভেন্টরিজ আছে কিনা, এখানে ইনভেন্টরিজ আছে 15,00,000 টাকা, মজুত পণ্য আছে। ইনভেন্টরিজ মানে হচ্ছে মজুত পণ্য, তাহলে 15,00,000 টাকা আমরা এখানে উল্লেখ করব। ফিক্সড অ্যাসেট আছে কিনা, প্রত্যেকটা অ্যাসেট বা আদার অ্যাসেট, এইগুলো আমাদের দেখতে হবে।
আর প্রিভিয়াস যে রিটার্ন যদি থাকে সেখান থেকে আমরা দিব। হ্যাঁ, ফিক্স অ্যাসেট এই ব্যক্তির আছে 11 লাখ টাকা। এখান এখান থেকে আমরা 11 লাখের তথ্য পাই। জাস্ট এই 11 লাখের তথ্যটা আমরা এখানে উল্লেখ করব। তাহলে ফিক্স অ্যাসেট হচ্ছে আমাদের এই 11 লাখ টাকা। আদার অ্যাসেট হচ্ছে আমাদের নাই 16, তাহলে 26 লাখ টাকা হয়ে গেছে। আমাদের হতে হবে হচ্ছে 33 লাখ টাকা। তাহলে আরো আহ, আমাদের এই 33 থেকে 26 লাখ টাকার ইনফরমেশন আমরা পেয়েছি। তাহলে আরো 7 লাখ টাকা, এই 7 লাখ টাকাকে আমরা ক্যাশ ইন হ্যান্ডে উল্লেখ করব। ক্যাশ ইন হ্যান্ড এবং ব্যাংক এটি মিলে হচ্ছে আমাদের এই 7 লাখ টাকা চলে আসবে। এটা হয়ে গেল। এখন দেখেন আমাদের এই টোটাল ক্যাপিটাল লাইবিলিটি যে 33 লাখ টাকা, আর টোটাল অ্যাসেট এবং যেটা ছিল এটা 33 লাখ, এটা মিলে গেছে। তাহলে আমাদের এই কাজটা অবশ্যই ভেরিফাই করে নিতে হবে যে আমাদের অ্যাসেট লাইবিলিটি মিলল কিনা। এটা বিজনেসের ক্ষেত্রে আমাদের অন্যতম একটি দায়িত্ব, এটা আমাদের উল্লেখ করতে হবে। এটা আমরা এখানে 7 কন্টিনিউ দিলাম, তাহলে বিজনেসেরটা হয়ে গেল। বিজনেসে চাইলে আমরা এটা সামারি পেজ আকারে দেখতে পারি, প্রত্যেকটা পেজ আমাদের কিন্তু সামারি আকারে দেখা যায়। ঠিক আছে, এই যে সামারি আকারে এখান থেকে দেখা যাচ্ছে। এরপর আমরা চলে যাব ক্যাপিটাল গেইনে। ক্যাপিটাল গেইন তো আমরা জানি যে ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে কিছু ফাইনাল ট্যাক্স আছে, কিছু রেগুলার ট্যাক্স আছে। যেমন যেমন ট্রান্সফার অফ ল্যান্ড আছে, ট্রান্সফার অফ প্রপার্টি আছে, সাইনিং মানি আছে, কম্পেনসেশন এগেইনস্ট প্রপার্টি আছে, লিস্টেড কোম্পানি শেয়ার ট্রান্সফার আছে, সেখানেও ক্যাপিটাল গেইন আছে। এই প্রত্যেকটা পড়বে যে ক্যাপিটাল অ্যাসেট সেল করে আমরা যে প্রফিট অর্জন করি এটা ক্যাপিটাল গেইনের চলে আসবে। ঠিক আছে, গেইন ট্যাক্স অফ টু রিডিউস রেটে কিছু ট্যাক্স আছে, গেইন ট্যাক্স এটা আছে। বিজনেস আন্ডারটেকিং আছে, লন লিস্টেড কোম্পানি শেয়ার আছে। তাহলে এই বিষয়গুলো আমাদের আসে। যেমন ট্রান্সফার অফ প্রপার্টি, হাউস, অ্যাপার্টমেন্ট, সাইনিং মানে এই প্রত্যেক এই দুটো ক্ষেত্রে যেগুলো ফিক্সড অ্যাসেট সেইগুলো কিন্তু আমাদের কি হবে, ফাইনাল ট্যাক্স। এবং কম্পেনসেশন, এটাও কিন্তু আমাদের অ্যাকুইজিশনের এগেইনস্টে যে কম্পেনসেশন দেওয়া হয় এটাও কিন্তু ফাইনাল ট্যাক্স। এটা কিন্তু আমাদের 163 আইনেই বলা আছে। আগে এটা এসআরও ছিল, এখন বর্তমান আইনেই এই কথাগুলো বলা আছে যে এটা ফাইনাল ট্যাক্সের অন্তর্ভুক্ত হবে। তো আমরা যদি একটা ল্যান্ডের ট্রান্সফার দিতে চাই তখন এখানে কিন্তু অনেকগুলো ইনফরমেশন দিতে হয়। প্রথমে হচ্ছে এই ডেসক্রিপশন অফ দ্য প্রপার্টি লিখতে হয় যে আপনার কতটুকু কোন ডিড, আপনি ডিড নাম্বার সহ সবকিছু উল্লেখ করবেন যে ডিড নাম্বার এত, প্রপার্টি এত, মৌজা এত, সবকিছু। পরে মৌজা লিখবেন, ডিড ধরেন এত নম্বর ডিড, মৌজা এত। তারপর জমির পরিমাণ লিখবেন, সব ডিটেলস ডিসক্রিপশন লিখবেন। ধরেন 10 ডেসিমেল ল্যান্ড, তাহলে এটা আপনি জাস্ট সকল ডেসক্রিপশন লিখবেন। অথবা এখানে এই 10 ডেসিমেল না লিখে পরেও লেখার অপশন যেহেতু আছে এখানেও লেখা যায়। এখানে অ্যাড্রেসটা পূর্ণাঙ্গ ভাবে লিখবেন। এখানে ধরেন আপনার 10 ডেসিমেল একটা ল্যান্ড বিক্রি করবেন। এখন এটা হচ্ছে আপনি কখন বাই করেছিলেন এটার ইনফরমেশন। দলিলের ডেট, পার্সেস দলিলের ডেট আপনাকে এখানে দিতে হবে। ধরেন আপনি 1/5/25 হবে না, এটা সাল চেঞ্জ করতে হবে আপনার এখানে, মাস মাস শেষে বা এখানে যে সালটা চেঞ্জ করবেন, যে এই 24 সাল বা এর আগে কিনেছেন আপনি, এখানে 23 সালের অক্টোবরে কিনেছেন, তাহলে এই ডেটটা সেট করলেন যে এই ডেটে আমি পারচেস করেছি। আহ, এরপর যিনি কিনেছেন তার টিনটা তো অবশ্যই আপনার কাছে আছে, তার টিন লিখবেন 12 ডিজিটের। সেলস ডিড নম্বর, কোন ডিডের মাধ্যমে সেল করেছেন সেই ডিড নাম্বারটা লিখবে, সেলস ডিড ডেটটা লিখবে। ধরেন আপনার এখন তো আহ, এই জুনের 1 তারিখ সেল করেছেন, তাও আপনি পাবেন। রেজিস্ট্রি অফিস লিখবেন, যেমন সাব রেজিস্ট্রি অফিস কি আছে, চেম্বার আছে। আপনি যে কোনো একটা সেলস ডিড ভ্যালুটা লিখবেন। ঠিক আছে, ধরেন ডিড ভ্যালু হচ্ছে 10 লাখ, তাহলে এই 10 লাখটা লিখবেন। এখন এখানে একটা ঘটনা আমাদের নতুন অ্যাড হয়েছে। সেই ঘটনাটা হচ্ছে যদি আপনি ডিড ভ্যালুর থেকে বেশি মূল্যে পারচেস করেন, ধরেন ডিড ভ্যালু তো 10 লাখ আছে বাট আপনি বিক্রি করেছেন 15 লাখ টাকা, তাহলে এখানে 5 লাখ টাকা গ্যাপ আছে, এক্সেস আছে। তাহলে এটাকে তারা নতুন করে 5 লাখের উপর ট্যাক্স দিয়ে আপনি আপনার রিটার্নে দেখাতে পারবেন যে যদিও প্রপার্টিটা 10 লাখ টাকা সেল ডিড ভ্যালু বাট আমি 15 লাখ টাকা বিক্রি করেছি। তাহলে অতিরিক্ত 5 লাখ টাকা ট্যাক্স দিয়ে আপনি এখানে দেখাতে পারবেন, এটা সমস্যা হয়। এরপরে যদি অ্যাক্সেস অ্যামাউন্ট না থাকে আপনি ব্যাংক নাম লিখবেন, ব্রাঞ্চ নাম, চালান এবং কস্ট অফ অ্যাকুইজিশন এখানে দেখলেন। এখানে ব্যাংক নামটা আপনি লিখলেন, ব্রাঞ্চ নামটা লিখলেন,
এবার কস্ট অফ অ্যাকুইজিশন যেটা, ধরেন আপনি এটা 8 লাখ টাকায় কিনেছিলেন, 8 লাখ টাকায় কিনেছিলেন, তাহলে এখানে হচ্ছে আমাদের গেইন ট্যাক্স, গেইন হচ্ছে 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা দিতে হবে। এখানে ট্যাক্স ডিডাকশন কত? যেটা ডিডাকশন হয়েছে, ধরেন আপনার 10 লাখ টাকায়, তাহলে যদি 10% হয়, 4% হয়, তাহলে 40,000 টাকা আপনার ডিডাকশন থাকার কথা। তাহলে এই 40,000 টাকা কিন্তু আপনার ফাইনাল ট্যাক্স হিসেবে গণ্য হবে। এভাবে করে আমরা কিন্তু এটা সেভ দিব। আর এখানে কয়েকটা অ্যামাউন্ট আমাদের ফিল আপ করা হয়নি, এগুলো সব ফিল আপ করতে হবে, এগুলো আপনি ফিল আপ করে দিয়ে। এই ব্যাংক নামটা এখনো অটো আসতেছে না, যেহেতু আমরা ভুল ইনফরমেশন দিয়েছি এই জন্য, ঠিক আছে। এই 12 যদি যে তিনটে না দেওয়ার কারণে আমাদের ব্যাংকের ইনফরমেশনটা সঠিকভাবে আসতেছে না। আপনি যদি একটু দিলে আর হয়তো বা আপনার হবে, আপাতত দৃষ্টিতে হয়ে গেল। 12 ডিজিটের চিহ্ন থাকার কারণে আমাদের নিয়ে নিয়েছে, যদিও আমাদের অ্যাকচুয়ালি ইনফরমেশন হয় না। তাহলে ক্যাপিটাল গেইনটাকে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এরপর হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। এই আদার সোর্সেস বলতে আমাদের কি কি বোঝায়? এই 6টি ইনকামের মধ্যে নয়, যেমন রয়্যালিটি, ফি, বিভিন্ন কিছু, যেমন আমি বই লিখেছি, সেখানে একটা রয়্যালিটি পাওয়া যেতে পারে। এরপরে হচ্ছে পেমেন্ট ফ্রম ডব্লিউপিপি ফান্ড থেকে যে পেমেন্টটা হয়, এটা আমরা বলেছিলাম লাইসেন্স ফি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফি, ইনটেনজিবল অ্যাসেট, লটারি প্রাইজ বন্ড, তারপর হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স পলিসি, এনি আদার ইনকাম। তাহলে এই সবগুলো কিন্তু আমাদের আহ, ই হিসাবে, আদার সোর্সের ইনকাম হিসেবে কাউন্ট হবে। যেমন এখানে নেম অফ দ্য ক্লায়েন্ট, ক্লায়েন্টের নামটা লিখতে হবে যদি আপনি লয়ালটি দেন। এগ্রিমেন্ট নম্বর, কি এগ্রিমেন্ট নম্বরে পেয়েছেন, ডেট লিখতে হবে আপনার। গ্রস পেমেন্ট, তাহলে আপনি 10,000 টাকা পেয়েছেন, এখানে রিলেটেড এক্সপেন্স জিরো, ট্যাক্স ডিডাকশন আছে কিনা, 1,000 টাকা ধরেন ট্যাক্স ডিডাকশন করেছে। তাহলে এই এই বিষয়টা আমাদের এখানে ইনকাম ফ্রম আদার সোর্স, এখানে যেগুলো আছে। আর যেগুলোর কোনো তথ্য আপনি পান না, এটা এনি আদার ইনকাম দিয়েও আপনি এখানে করতে পারবেন। যে যেগুলো আমি এখানে কোনোটার সাথেই মিলতেছে না, আমার এমন একটা ইনকাম, যেমন এখানে ধরেন টিউশন ফির কথা বলা নাই, আমি টিউশনই করাই, তাহলে এখানে আপনি এই এনি আদার ইনকাম দিয়ে এখানে উল্লেখ করে দিতে পারবেন। এই বিষয়গুলো আছে এনি আদার ইনকাম, এটা তো আসলে তথ্য লাগে না, এই বিষয়টা আমরা উল্লেখ করতে পারি। এরপর হচ্ছে ফার্ম ইনকাম। এখানে তিনটা ইনকাম আমাদের অ্যাড হয়, একটা হচ্ছে পার্টনারশিপ ফার্ম, একটা হচ্ছে ফরেন ইনকাম, আর একটা হচ্ছে স্পাউস এন্ড মাইনর। এখানে স্পাউস আর মাইনর চিলড্রেনের যদি কোনো ইনকাম থাকে, তাহলে আমরা এখানে জাস্ট উল্লেখ করব যে তার ইনকাম কত। ধরেন তার সেপারেট কোনো, এই যে নিট ইনকাম স্পাউস মানে নট এসএসসি সেপারেটলি, সে 20,000 10,000 টাকা ইনকাম করেছে, তার নামটা লিখবো ধরেন আরাফ, সে 10,000 টাকা ইনকাম করেছে, তার ডেট অফ বার্থটা লিখবেন। এখানে সাল সিলেক্ট করে আপনি ডেট অফ বার্থটা উল্লেখ করে দেবেন। ধরেন সে একদম মাইনর চাইল্ড, তো এখানে ডেট অফ বার্থটা আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, লিখলেন। রিলেশনশিপ আপনার সাথে কি, যে সন। সোর্স অফ ইনকাম, ধরেন এখন তো ইউটিউব বা ফ্রিল্যান্সিং, এতে লিখে দিলেন যে কোনো একটা কিছু, তাহলে এটাও কিন্তু আপনার ইনকাম হিসেবে গণ্য হবে। তাহলে আমি এই ইনকাম গুলো হচ্ছে আপনার ইনকামের সাথে অ্যাড হয়ে যায়। যে স্পাউস বা মাইনর, যেন আপনার ওয়াইফ, আপনার টিন নাই, সে রিটার্ন সাবমিশন করে না, কিন্তু তার কিছু ইনকাম আছে, তাহলে ওই তার ইনকাম গুলো আপনার ইনকাম হিসেবে কাউন্ট হবে। তাহলে এইটা আমরা বলছিলাম। তাহলে এটা সেভ এন্ড কন্টিনিউ আপনি দিতে পারেন। এরপর হচ্ছে ফার্মের ইনকাম। স্পাউস মানে সেলারের ইনকাম আমাদের দেওয়া শেষ। এরপর হচ্ছে আমাদের ফার্মের ইনকামটা আমরা দিব। তো ফার্মের ইনকামটার ক্ষেত্রে আমাদের ফার্মের নামটা লিখতে হবে, ফার্মের টিমটা লিখতে হবে, ঠিক আছে। ফার্মের নামটা ধরুন এবি ফার্ম, আপনারা দুইজনে ফার্ম করেছে, এবি ফার্ম, তার টিমটা লিখবেন। এরপরে টোটাল ইনকাম, ফার্মের কত ইনকাম টোটাল আপনি করেছেন এটা লিখবেন। ধরে আপনি ফার্মের টোটাল 4 লাখ টাকা ইনকাম করেছেন, নেট ইনকাম ফার্মের। এরপরে লিখবেন যে ট্যাক্স পেইড অন টোটাল ইনকাম বাই ফার্ম, যে ট্যাক্স পেইড করেছে কিনা, ইয়েস ট্যাক্স পেইড করেছে, আর ট্যাক্স পেইড করলে আপনি রিয়াদ পাবেন। আপনার অংশ কত, আপনি এখানে লিখতে পারেন আপনার 50%-এর মান, ঠিক আছে। তারপরে আপনি কোনো স্যালারি রেমুনারেশন গ্রহণ করেছেন কিনা, না এটা করেন নাই, ঠিক আছে, তাহলে এখানে আপনি জিরো লিখবেন, এখানে জিরো লিখবেন যে হয় নাই।
তাহলে এখানে নিট ইনকাম আপনার 2 লাখ টাকা, ঠিক আছে? তাহলে এটাকে আপনি সেভ এন্ড কন্টিনিউ দিবেন। এখানে মানে একটা কম হয়ে গেছে, 12টা হবে। তাহলে আমাদের ফার্ম ইনকামটা হয়ে গেল, এখানে ফার্মের ইনকামটা সম্পূর্ণটা আমাদের এখানে 2 লাখ টাকা চলে আসছে, এবং আমরা যে ট্যাক্স দিয়েছি ওইটার উপর কিন্তু আমরা রিবেট পাবো। এরপর হচ্ছে আমাদের আরেকটা ইনকাম, ফরেন ইনকাম। এই ফরেন ইনকামটা আমাদের রয়ে গিয়েছে। এই ফরেন ইনকামের মধ্যে আমাদের এই ফরেন ইনকাম থেকে, যেমন আমি কনসালটেন্সি করি, ধরো আমি 1 লাখ টাকা ফরেন থেকে গ্রস ইনকাম করেছি। সোর্স অফ ইনকামকে আমি লিখলাম যে কনসালটেন্সি থেকে আমি ইনকাম করেছি। কোন কান্ট্রি থেকে এখানে সিলেক্ট করতে হবে, ধরুন আমি এটা আমেরিকা থেকে ইনকাম করেছি। এরপর কোম্পানির নামটা এখানে লিখবেন, ধরুন আমেরিকার একটা কোম্পানি। তারপরে এখানে ফরেন কোনো ট্যাক্স পে করেছি, আমি লিখলাম ফরেন ট্যাক্স 0। কারণ ফরেন যদি ট্যাক্স পে করেন ওটার আবার একটা ইস্যুস আছে, ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্টস এর একটা বিষয় আছে 40টা রাষ্ট্রের সাথে, এটা এটা কানেক্ট করবে। তাহলে এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের আর একটা শুধুমাত্র ইনকাম সোর্স থাকলো। টোটাল 11টা। যদি আমরা এখন দেখেন, আমরা টোটাল 11টা ইনকাম দিয়ে কাজ করছি। এটা হচ্ছে এমপ্লয়মেন্ট একটা, এখানে হচ্ছে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এখানে এখানে ছিল 3টা, আর এই যে একটা ট্যাক্স এক্সামটেড ইনকাম, এটা মিলে 11টা। ট্যাক্স এক্সাম্পশন ইনকামের মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যেমন আছে ফরেন রেমিটেন্স। রেমিটেন্স যারা আছেন তাদের কিন্তু ডিটেলস দিতে হয়, কোন কোম্পানি থেকে রেমিটেন্স পেয়েছেন সেই ডিটেলসটা আপনাকে এখানে উল্লেখ করতে হয়। সফটওয়্যার আইটি বিজনেস, এক্সপোর্ট অফ হ্যান্ডিক্রাফট, এরকম অনেকগুলো বিষয় আছে, বন্ড এন্ড সিকিউরিটিজ, এগুলো ফরেন ইনকামের মধ্যে আছে। এছাড়া এখানে দেখবেন আদার এক্সাম্পশন আন্ডার 6 শিডিউল। যদি একজনে বললো যে আমি পেনশন পেয়েছি, তাহলে এখানে আমাদের এই যে পেনশন দেখেন এখানে লেখা আছে ভলান্টারি রিটায়ারমেন্ট বেনিফিট, পেমেন্ট অফ জিপিএফ, জিপিএফ ফান্ড থেকে যা পেয়েছেন, তারপর পেমেন্ট অফ আরপিএফ, পেনশন যেগুলো পেয়েছেন, এই সবগুলো কিন্তু আপনার এক্সামশন। এরপর হচ্ছে এই স্যালারি থেকে কিছু এক্সামশন আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের স্যালারি, অ্যাম্বাসেডারের স্যালারি, এরকম ভাবে হিউজ আমাদের কি আছে এক্সামশন আছে। ধরো আপনি পেনশন পেয়েছেন, যে রিটায়ারমেন্ট ভলান্টারি, নিজে স্বেচ্ছা অবসর গ্রহণ করেছেন, সেখান থেকে বেনিফিট পাইতে পারেন, আপনি আরপিএফ পাইতে পারেন, এরকম যতগুলো বেনিফিট পেয়েছেন সবগুলো আপনি এখানে উল্লেখ করতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে আদার্স। আর এমনি সরাসরি আপনি কিছু আসে দেখাবেন যে এইগুলো বিনিয়োগ আছে, এই যে ইনকাম ফ্রম পেনশন। পেনশন হলে এখানে আপনি দেখাবেন, ডিরেক্টলি বলা আছে। তাহলে এখানে নেম অফ দ্য এমপ্লয়ি, আপনি কোম্পানির নামটা লিখলেন, এমপ্লয়ি আইডিটা লিখলেন, আইডি নাম্বার লিখলেন, টোটাল অ্যামাউন্ট কত টাকা আপনি পেনশন পেয়েছেন। অনেকে আছে না যে শুধু পেনশন পায়, তাহলে আপনি ধরেন বছরে 10,000 করে 1,20,000 পেনশন পেয়েছেন, তাহলে 1,20,000 অ্যামাউন্টে এখানে আমাদের উল্লেখ করতে হবে। তাহলে এটা ইনকাম ফ্রম পেনশন হয়ে গেল। টোটালি আমরা এই ইনকাম ফ্রম পেনশন থেকে এই 1,20,000 ইনকাম, এবং এটা কিন্তু সম্পূর্ণ অব্যাহত ইনকাম। এরপরে আমরা সেভেন কন্টিনিউ দেব, দিলে আমাদের যেটা হলো, আমাদের টোটাল 11 প্রকারের যে ইনকাম আছে ইনকাম ট্যাক্স রিটার্নে, সেই 11 প্রকারের ইনকাম কিন্তু আমাদের পূরণ করা হয়ে গেল। আর বাকি জিনিসগুলো কিন্তু আমাদের জন্য সহজ, যে ইনভেস্টমেন্টের তথ্য, রেয়াতের তথ্য দেওয়া, তাই এইগুলো প্রত্যেকটা আমরা পূরণ, এখানে কিছু পূরণ করা আছে রেয়াতের তথ্য। তাহলে যদি আমরা দেখি যে তার লাইফ ইন্স্যুরেন্স থাকে, ডিপিএস থাকে, যেমন এখানে আমরা একটা ব্যক্তির তথ্য নিয়েছিলাম যে তার কি কি আছে বিনিয়োগ, সেখানে আছে ভবিষ্যৎ তহবিল আছে, তার আহ, জীবন বীমার প্রিমিয়াম আছে, শেয়ার মার্কেটে বিনিয়োগ আছে। ধরুন জীবন বীমার প্রিমিয়াম 82,000 টাকা যে বিনিয়োগ করলো এই বছর, তাহলে এটা কিভাবে আসবে? এই যে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এখানে আমাদের দুটো বিষয়। প্রথমে তো আমরা লাইফ ইন্স্যুরেন্স পলিসি নাম্বার লিখলাম, ইন্স্যুরেন্স কোম্পানি লিখলাম, ধরেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স এটা লিখলাম। পলিসি ভ্যালু এটা ম্যাটার করে, ধরুন পলিসি ভ্যালু হচ্ছে আমার 6 লাখ টাকা, তা আমি জমা দিয়েছি এখানে 82,000 টাকা, যেটা আমরা তথ্য পেলাম, তাহলে আমাদের কত কাউন্ট হবে? এই 6 লাখের 10%, আর 82 যেটা কম, তাহলে এখানে এই 6 লাখের 10%, 60,000, এটা হচ্ছে কম আসে, এটাকে আমাদের বিনিয়োগ হিসেবে গণ্য করা হবে। এই বিষয়গুলো আমরা জানি। তাহলে আমরা ধরলাম যে এই একটা ইনভেস্টমেন্ট, আর শেয়ার মার্কেটে তার ইনভেস্টমেন্ট আমরা এখানে দেখি কয় টাকা আছে, এই ব্যক্তিরটাই দেখি, একজন ব্যক্তির থেকে ইনভেস্টমেন্ট নেই। শেয়ার মার্কেটে তার 35-34 লাখ টাকার মতো আছে, আমরা 34 লাখ টাকাই দিয়ে দিই। শেয়ার মার্কেটে কিন্তু কোনো লিমিট নাই, আমরা জাস্ট রাউন্ড ফিগারটা দিচ্ছি, 34 লাখ টাকা তার ইনভেস্টমেন্ট আছে। ওকে,
তাহলে আমরা এটা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিই। এরপর এক্সপেন্স। এক্সপেন্স তো অবশ্যই আমরা অ্যাকচুয়ালটাই দিব। প্রত্যেকটি খাত ওয়ারি আমাদের বিবরণ দিতে হবে, যেমন এক্সপেন্স অফ ফুড। তো এই এক্সপেন্স দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা জিনিস দেখতে হবে। এক নম্বর দেখতে হবে তার আসলে ইনকাম কত। টোটাল ইনকামের তথ্যটা দেখবো যে আমাদের তার টোটাল ইনকাম কত। ইনকামের তথ্য আমরা একটা সামারি পেয়ে যাবো যে মোট ইনকাম কত তার, আমরা যদি রিটার্ন ভিউতে যাই সেখানে ইনকাম দেখবো। আর দেখবো ইনভেস্টমেন্ট কত। ইনকাম থেকে ইনভেস্টমেন্ট বাদ দেওয়ার ফলে ধরেন এই ব্যক্তির ইনকাম 1 কোটি টাকা, এখন ইনভেস্ট করছে 40 লাখ, তাহলে আর বাকি তার হাতে থাকে 60 লাখ। এর মধ্যেই কিন্তু খরচ হবে, অর্থাৎ 60 লাখের মধ্যে আমরা 50 লাখ টাকা খরচ দিতে পারি বা 40 লাখ দিতে পারি। তার ইনকাম এবং ইনভেস্টমেন্ট এই দুটোকে আমরা ভালো করে ভেরিফাই করে এর অতিরিক্ত যে অংশটা থেকে যায় এখান থেকে আমরা ম্যাক্সিমাম পোর্শন, যা 70% হোক 80% হোক, খরচ দিব। যদি এটাকে আমরা চিন্তা না করি তখন দেখা যাবে তার শর্টেজ, অনেকের আছে যে শর্টেজ হয়ে যায়, লোন নিতে হয়। কারণ কি? কারণ তার ইনকাম এবং বিনিয়োগ এই দুইটাকে বিশ্লেষণ করে খরচটা দেওয়া হয় নাই। যে কথাগুলো আমরা আগে বলেছি সেই কথাগুলো রিপিট করছি। এখানে ধরেন তার একটা খরচ আছে, আমরা ধরলাম যে টোটাল তার 50 লাখ টাকার এখানে খরচ আছে। আমরা প্রত্যেকটা ফিগার এখন লিখছি না যেহেতু আমরা এগুলো জানি। তাহলে এখানে 55 লাখ টাকা তার এক্সপেন্স আছে। এরপরে সেভ এন্ড কন্টিনিউ চলে যাবো। যাওয়ার পরে আমাদের অ্যাসেট এবং লাইবিলিটি চলে আসবে। অ্যাসেট এন্ড লাইবিলিটির ক্ষেত্রে আমরা যদি গত বছর রিটার্ন দিয়ে থাকি তাহলে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল এই অপশনে ক্লিক করলে অটোমেশনে আমাদের প্রিভিয়াস ইয়ারের সকল অ্যাসেট চলে আসবে, শুধুমাত্র এই ইয়ারের অ্যাসেট আমাদের দিতে হবে। আর যদি এটা ক্লিক আমরা না করি তাহলে আমাদের সকল তথ্য অ্যাসেট এবং লাইবিলিটি এখানে উল্লেখ করতে হবে। তাহলে আমরা ধরলাম যে আমাদের অটোফিল্ড হবে না। তাহলে আমাদের কিভাবে হবে? যেমন আমাদের এখানে টোটাল ইনকাম কত আছে এখানে চলে আসছে, দেখেন টোটাল ইনকাম আছে আমাদের এখানে 72 লাখ টাকা ইনকাম আছে, আর ট্যাক্স এক্সামটেড ইনকাম 6,20,000, এটা কিন্তু আমাদের ইনকাম। এটা কিন্তু আমাদের অটোমেশনে চলে আসছে। আমরা যদি এই ব্যক্তির নিট ওয়েলথ দেখি, আমরা আরেকজন ব্যক্তি ধরুন এই ব্যক্তির প্রিভিয়াস ইয়ারে কত সম্পত্তি ছিল, মানে এটা একটু পূরণ করে দেখি যে তার কি হয়। তার বিগত বছর নিট সম্পত্তি 1,55,00,000 টাকা। যদিও এবার মানে ইনকামের তথ্যটা কিন্তু এটার সাথে আর অনেকগুলো যোগ করছে, আমরা ধরলাম যে তার বিগত বছরের সম্পত্তি ছিল, নিট ওয়েলথ ছিল, এটা আমরা এখানে ধরে দিয়ে করি। আর প্রত্যেকটা পয়েন্ট দেখানোর জন্য ধরেন বিগত বছরের নিট ওয়েলথ ছিল 1 কোটি, 1 কোটি ধরে আমরা 1 কোটি টাকা নিট ওয়েলথ ছিল। সহজ বোঝার জন্য একদম এক্সাক্ট 1 কোটি টাকা আমাদের 60টা শূন্য আগের পর এটা ছিল আমাদের। এখন আমাদের প্রত্যেকটা, যেমন তার ইনকাম ফ্রম বিজনেস ছিল, তাহলে বিজনেস ক্যাপিটাল থাকবে। তাহলে বিজনেস ক্যাপিটাল কত? এখানে 3টা বিজনেস ক্যাপিটাল আছে, একটা হচ্ছে ডিরেক্টর শেয়ার হোল্ডিং কোম্পানি, আমরা এটা দেই নাই। আর একটা আছে ক্যাপিটাল অফ পার্টনারশিপ ফার্ম, এটা আমরা দিয়েছি। পার্টনারশিপ ফার্মের ইনকাম আছে, তাহলে সেখানে একটা ক্যাপিটাল থাকবে। আর বিজনেস ক্যাপিটাল আদার দেন ডিরেক্টর শেয়ার হোল্ডিং অফ লিমিটেড কোম্পানি, তার মানে আমরা যে প্রোপাইটারশিপ বিজনেস দিয়েছি তার ক্যাপিটাল কত এটা এখানে উল্লেখ করতে হবে। আর হচ্ছে ক্যাপিটাল অফ পার্টনারশিপ ফার্ম, এই দুটো উল্লেখ করতে হবে। তাহলে আমরা এটা ইনকাম থেকে দেখে নিব। ঠিক আছে, আমরা এখানে একটা সেভ গ্রাফ দিয়ে রাখি তাহলে সুবিধা হবে। আমরা এখানে ইনকাম থেকে দেখে নিব। ইনকামে আমরা বিজনেস ইনকামে চলে যাব। দেখেন ইনকাম ফ্রম বিজনেস, এখানে গেলে আমরা তথ্য পেয়ে যাব যে বিজনেসের ক্যাপিটাল কত ছিল। বিজনেসে তার ক্যাপিটাল আছে 33 লাখ টাকা, গ্রস ক্যাপিটাল এই 33 লাখ টাকা, খেয়াল করেন। তাহলে এই 33 লাখ টাকাকে আমরা এই অ্যাসেট লাইবিলিটিতে উল্লেখ করব গ্রস ক্যাপিটাল হিসাবে। নেম অফ দ্য বিজনেস যেমন তার ছিল আহ, যে এন্টারপ্রাইজ ছিল, এখানে টোটাল বিজনেস অ্যাসেট হচ্ছে 33 লাখ টাকা। আর এখানে 1,41,000 টাকা আমাদের লোন ছিল, সেই লোনের অ্যামাউন্টটা দিব। তাহলে এটা হচ্ছে আমাদের ক্লোজিং, আমাদের মিল মিল থাকতে হবে। আমরা আবার একটু দেখে নিই, কারণ এখানে ভুল হওয়া যাবে না, মিল থাকতে হবে। এটা খেয়াল করে 1,43,250 টাকা, সরি 1,43,250 টাকা আমাদের এখানে উল্লেখ করতে হবে। তাহলে বিজনেস ক্যাপিটালে যদি আমরা যাই, এইখানে এই জায়গাটা যদি আমরা ইনপুট দিই তাহলে আমাদের টোটাল বিজনেস অ্যাসেট হচ্ছে 33 লাখ। একদম এক্সাক্ট তথ্যগুলো আপনারা দিবেন, এখানে তো আমি জাস্ট ডেমো দেখাচ্ছি 33 লাখ টাকা, সেখানে 1,43,250 টাকা হচ্ছে আমাদের লোন। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আছে। বিজনেস নামটা যে আমরা দিয়েছিলাম, যে কোনো একটা কিছু দিলে হবে।
পার্টনারশিপ ফার্মের ক্যাপিটাল, আমরা পার্টনারশিপ ফার্মের এই যে নেম অফ দ্য ফার্ম তো আমাদের লিখতে হবে। আমরা বলেছিলাম যে এবি ফার্ম লিখেছিলাম, তিন ফার্ম 12 ডিজিটের। এরপর পার্টনারশিপ ফার্ম ক্যাপিটাল, এখানে ধরেন আপনার আপনার ক্যাপিটাল আছে 20 লাখ, তাহলে এখানে 20 লাখ টাকা আপনাকে ডিক্লেয়ার করতে হবে। এরকম ভাবে প্রত্যেকটা ফিগার উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে নন এগ্রিকালচার বা এগ্রিকালচার প্রপার্টি। এখানে দুইটা বিষয় দেখেন, একটা হচ্ছে নন এগ্রিকালচার প্রপার্টি, এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে অ্যাডভান্স আর একটা হচ্ছে ডিরেক্ট প্রপার্টি। অনেক সময় আমরা ফ্ল্যাটের জন্য অ্যাডভান্স করি, আমাদের অ্যাডভান্স শেষ হওয়ার পরে আমরা ফ্ল্যাটটা পাই, তখন আমরা এখানে দেব অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচার প্রপার্টি বায়না। সেক্ষেত্রে কতটুকু পার্টিকুলার্স, কি ধরেন আপনি পার্টিকুলার্স লিখলে, লেখার পর টাইপ অফ অ্যাকুইজিশন পারচেজ করবে, তাহলে অ্যাডভান্স এই বছরের শুরুতে কত ছিল, যেমন এই বছরের শুরুতে আমি 2 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছিলাম, আর এই বছরে আরো 1 লাখ দিয়েছি, তাহলে এই বছরের শেষে আমাদের অ্যাডভান্সের পরিমাণ দাঁড়াইছে 3 লাখ টাকা। আমি একটি ফ্ল্যাট কিনবো, আমি 2 লাখ টাকা করে অ্যাডভান্স দিচ্ছি, প্রথম ইয়ারে 2 লাখ দিয়েছি, পরবর্তী ইয়ারে 1 লাখ দিয়েছি, জমির জন্য হতে পারে। এরকম ভাবে আমাদের এখানে দিতে হবে। আর যদি শুধু নন এগ্রিকালচার প্রপার্টি হয়, তাহলে এখানে তো ডেসক্রিপশন আমাদের লিখতে হবে, তারপর টাইপ অফ অ্যাকুইজিশন লিখতে হবে, পার্সেস হতে পারে, ইনহেরিট হতে পারে, এরিয়া অফ প্রপার্টি, এখানে ইউনিট সেট করবে ডেসিমাল। আমাদের ধরুন 10 ডেসিমাল একটা সম্পত্তি আমি কিনেছি, এটার বছরের শুরুতে ভ্যালু কত ছিল, ধর আমি 10 লাখ টাকা দেখিয়েছি, ঠিক আছে, তাহলে এখানে 10 লাখ টাকা আমি ভ্যালু উল্লেখ করব। বছরের শেষে কত, বছরের শেষে বলতে যদি আমি দেখা যাচ্ছে এখানে একটা ফ্ল্যাট করি, জমি কেনার পর একটা কনস্ট্রাকশন করলাম, তাহলে কি একটা খরচ হলো, এটা পিডব্লিউডি রেট অনুযায়ী একটা খরচ আমি ক্যালকুলেট করব, ওই পেজটা সাথে রাখবো, কারণ পরবর্তীতে এটা চাইতে পারে আমি যাতে ম্যানুয়াল পেপার রিটার্নটা রেখে রাখি। অথবা আমি কোনো ডেভেলপমেন্ট করলাম, তাহলে এই খরচটা এখানে আসবে। এমনিতে আমাদের যে অ্যাপ্রিসিয়েশন আছে, অর্থাৎ মূল্য বৃদ্ধি পায়, যা সরাসরি বোঝানো এখানে বসানোর সুযোগ নাই। প্রতি বছর যে বার্ষিক ভ্যালুটা বৃদ্ধি পায়, এটা এখানে বোঝায় নাই, এখানে বোঝাচ্ছে যে আসলে এই বছরে এই 10 লাখ টাকা যে জমিটা আছে, ফার্দার কোনো ইনভেস্টমেন্ট সেখানে আছে কিনা, কোনো বিনিয়োগ আছে কিনা, থাকলে সেটা আপনি ইনপুট দিবেন। তাহলে আমার আরো 5 লাখ টাকা বিনিয়োগ আছে, তাহলে বছর শেষে আমার ভ্যালু হলো 15 লাখ টাকা। আর যদি বিনিয়োগ না থাকে তাহলে 10 লাখ টাকা। তাহলে এই বিষয়গুলো আমাদের এখানে খেয়াল করতে হবে। এরপরে ধরেন এগ্রিকালচার প্রপার্টি, তার এগ্রিকালচার প্রপার্টি আছে কিনা, থাকলে ঠিক একইভাবে নন এগ্রিকালচার যেভাবে লিখছেন সেভাবে লিখবেন। এবার ফিনান্সিয়াল অ্যাসেট, আপনি তার ফিনান্সিয়াল অ্যাসেট তো অবশ্যই ছিল, যেমন তার ডিপিএস এ আমরা দেখেছিলাম যে 17 লাখ টাকার মতো, তার তথ্য তথ্য যে কথাগুলো বলছে, যেমন তার এই যে সঞ্চয়পত্র 17 লাখ টাকা ছিল, আমরা একটা ডিপিএস হিসেবে কাউন্ট করেছি, এরকম ভাবে ব্যাংকের ব্যালেন্স ছিল, সবগুলো ছিল। তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা ডিপিএস টাই দিই বা ফিক্সড ডিপোজিট এফডিআই টা দিই, এখানে পার্টিকুলার লিখলাম, ব্যাংক নাম লিখলাম, এখানে টার্ম ডিপোজিট সিলেক্ট ব্যাংক, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লেখার পর এখানে লিখলাম ধরেন আমাদের 17 লাখ, সরি 35 লাখ টাকা, দেখলাম 35 লাখ টাকা আমরা এখানে লিখলাম, এখানে আমাদের এফডিআর আছে। আরো যতগুলো আমাদের এরকম আছে, লোন গিভেন টু আদার্স, পেনশন, এই ব্যক্তির পেনশন ফান্ড ছিল অবশ্যই, কিন্তু এমপ্লয়, তাই পেনশন ফান্ডে কত টাকা জমা আছে ব্যালেন্সটা এখানে লিখতে হয়। পিএফ ফান্ডে 29 লাখ টাকার মতো জমা আছে, আমি রাউন্ড ফিগার করে লিখতেছি সহজে বোঝানোর জন্য। তাহলে নেম অফ দ্য এমপ্লয়ি, কোম্পানির নামটা লিখে, তারপরে পার্টিকুলার্স অফ ফান্ড, পেনশন, পিএফ অর্থাৎ আরপিএফ, আরপিএফ ফান্ড, এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা লিখলেন, এরপর ব্যালেন্স লিখলেন আমাদের ধরেন 34 লাখ টাকা। ঠিক আছে, তাহলে এভাবে করে আমরা উল্লেখ করতে পারি প্রত্যেকটা পয়েন্ট, এভাবে করে আমরা উল্লেখ করবো আর কি। এরপরে আমি ক্যাশ ইন হ্যান্ডটা কোনো সময় আগে বসাবো না। এরপরে আমাদের গোল্ড, মোটর, মোটর আছে, তাহলে এই গাড়ির সিসি, এই গাড়ির নাম্বার সহ সবকিছু এখানে দিবেন। এরপরে হচ্ছে ফার্নিচার ইকুইপমেন্ট, যেমন গোল্ডেরটা পার্সেস, এই ব্যক্তি গোল্ড কত আছে আমরা এটা দিয়ে দেখি। এখানে তার গোল্ডের কথা বলা আছে, এই যে 2 লাখ টাকা গোল্ড আছে, তাই না, এটা আমরা 2 লাখ টাকার গোল্ড উল্লেখ করবো। তাহলে কত ভরি আছে, টাইপ অফ অ্যাকুইজিশন পার্সেস, ধরেন আমাদের কোয়ান্টিটি এখানে সিলেক্ট করে নিবেন, ভরি না তোলা কি, এরপরে ধরেন আমাদের 5 তোলা বা 3 ভরি গোল্ড, মূল্য হচ্ছে 2 লাখ টাকা, তাহলে এখানে 2 লাখ টাকা আমরা লিখলাম।
জাস্ট অ্যামাউন্ট গুলো সঠিকভাবে আপনার লিখতে হবে। ফার্নিচার ইকুইপমেন্ট, সকলের ফার্নিচার থাকবে, এই সবগুলো ভ্যালু কিন্তু আপনার লিখতে হবে। পার্টিকুলার্স লিখলেন, টাইপ অফ অ্যাকুইজিশন লিখলেন, কোয়ান্টিটি লিখলেন, এটা আপনি ভ্যালুটা লিখলেন, ধরেন এখানে 3 লাখ টাকা ফার্নিচার আছে। তাহলে এইভাবে করে আপনি কিন্তু মোটামুটি আকারে সবকিছু লিখলেন। আর এ ব্যক্তির গত বছরের নিট টুয়েলভ কত ছিল এটা অবশ্যই আপনি দেখে নিবেন। এর গত বছরের নিট টুয়েলভ ছিল 1,55,00,000। আমরা এরকম একটা অ্যামাউন্ট দিই তাহলে মোটামুটি আমাদের আহ কাউন্ট হবে। এখানে দেখেন এই যে নিট টুয়েলভ প্রিভিয়াস ইয়ার, এখানে আমাদের 1,55,00,000 দিই। ওকে, এখন দেখা যাচ্ছে কি এই সমস্ত সম্পত্তি দেওয়ার পরে এখানে 28 লাখ টাকার মতো আপনার একটা বাড়তি অ্যামাউন্ট থেকে যাচ্ছে। তাহলে এই 28 লাখ টাকা আপনি ক্যাশ ইন হ্যান্ড অথবা ক্যাশ ইন ব্যাংকে দিয়ে দিলে আপনার মোটামুটি হয়ে যাবে। তো এটাকে আপনি, যদি আপনার কোনো লাইবিলিটি না থাকে তাহলে এখানে আপনি এই যে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড এখানে একটা অ্যামাউন্ট দেওয়া আছে, এটাকে আগে মুছে নিতে হবে। আ- আরেকটা অ্যামাউন্ট আমি দেখাই দিই যে লাইবিলিটি, অনেক সময় আপনার লাইবিলিটি থাকে, যেমন ব্যাংক লোন থাকে, আনসিকিউর্ড লোন থাকে, এই লোনগুলো থাকলেও আপনি এখানে উল্লেখ করবেন। যেমন ধরেন আপনার কার কাছ থেকে নিয়েছেন তার টিন নাম্বারটা লিখবেন। টিন নাম্বারটা অবশ্যই 12 ডিজিটের হতে হবে, এটা তো আমরা জানি। পারপাস লিখবেন। এরপরে ব্যালেন্সটা লিখবেন, ধরেন 2 লাখ টাকা পার্সোনাল লোন নিয়েছেন, ব্যাংক লোন থাকলে অবশ্যই তো এক্স্যাক্টলি আপনি এই যে বোরোয়িং ফ্রম ব্যাংক লোন এখানে লিখবেন। তাহলে এই যে যতগুলো লোন আছে সবগুলো কিন্তু আমরা এখানে ইনপুট দেবো। ইনপুট দেওয়ার পরে আমরা লাস্টে দেখবো এই ব্যক্তি কত ডিফারেন্স থাকে, এখানে 37 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট ডিফারেন্স আছে। এটাকে আমরা ব্যাংকেরটা আগে বসাবো, যেটা ব্যাংকে ব্যালেন্স আছে, বাকিটা আমরা ক্যাশ ইন হ্যান্ডে বসাবো। ঠিক আছে, এই যে ক্যাশ, এখানে টিক করবেন, এখানে ক্যাশ ইন হ্যান্ড আছে। ক্যাশ ইন হ্যান্ডে জাস্ট ওই ফিগারটা আপনি বসিয়ে দিবেন। তাহলে মোটামুটি আকারে আপনার রিটার্নটাকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু এখানে ডিফারেন্স জিরো চলে আসছে। আপনি সবসময় দেখবেন যে এখানে ডিফারেন্সটা জিরো হচ্ছে কিনা, সেভেন কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে আপনি এই ট্যাক্স পেমেন্টের অপশন তো চলে আসলো, যে আমাদের টোটাল সেই 11টা ইনকাম, এমপ্লয়মেন্ট ইনকাম, টোটাল 11টা ইনকামের তথ্য এখানে চলে আসছে। এবং সেখানে আমাদের ট্যাক্স চলে আসছে, আহ, আমাদের মিনিমাম ট্যাক্স যেটা ইনপুট দিয়ে চলে আসছে, রেয়াত চলে আসছে। এই 47,000 টাকা আমরা রেয়াত পাচ্ছি। টোটাল আমাদের ট্যাক্স আরো 14,67,000 টাকা ই করা লাগবে, পে করতে হবে, কোনো সারচার্জ নাই। তাহলে এই 14,67,000 টাকা ট্যাক্স পে করলে আমি রিটার্ন সাবমিট করতে পারবো। আর যদি আমরা টিডিএস ক্লেম করতে চাই, কোনো টিডিএস দেওয়া আছে, তখন এখানে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে যেতে হবে। তখন আমাদের টিডিএস এর ফাংশনে নিয়ে যাবে, দিলে পরে আমরা টিডিএস টা এখানে ইনপুট দেওয়ার সুযোগ পাবো। ঠিক আছে, এখন আমরা রিটার্ন ভিউটা একটু দেখি। এই দেখেন এখন একদম শুরু থেকে আমাদের শেষ পর্যন্ত আমরা যদি একটু আরেকটু ছোট করে দেখি, এই আমাদের প্রত্যেকটা হেডস এর ইনকামের তথ্য কিন্তু এখানে আমাদের 4টি তফসিল সংযুক্ত আছে। এটা আমি আপনাদেরকে একটু পাঠাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমাদের করা হয়েছে। ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, এগুলো তথ্য চলে আসছে। ঠিক আছে, কিভাবে কিভাবে আমরা ইনপুট দিয়েছি দেখেন। এই স্যালারির যে তথ্য দিয়েছিলাম, বেসিক পে, অ্যালাউন্স, এখান থেকে ট্যাক্সেবল কাউন্ট করেছে এটা। এরপরে আমরা শিডিউল রেন্টের তথ্য দিয়েছিলাম, সেখান থেকে আমাদের এটা কাউন্ট হয়েছে। আমাদের বই থেকে কিন্তু এগুলো দিয়েছি। এগ্রিকালচার ইনকাম, এটাও কিন্তু বই থেকে দিয়েছি, সবগুলো পার্টিকুলার্স ম্যাক্সিমাম। এই আমাদের যে বিজনেস আছে, এটাও আমাদের বই থেকে দিয়েছি। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বইতে আছে, সেখানে এই বিষয়গুলো আছে, এই প্রত্যেকটার সাথে আমাদের মিল করতে হবে। জীবন বীমা, তারপরে এখানে ইনভেস্টমেন্ট দিয়েছিলাম, তারপরে আমরা এক্সপেন্স গুলো উল্লেখ করেছিলাম। এরপরে আমরা এইভাবে এই ইনকাম তো অটোমেশনে চলে আসছিল, বাকিগুলো আমরা আস্তে আস্তে করে প্রত্যেকটা ইনপুট দিয়ে দিয়ে তারপরে এইভাবে করেছিলাম। এখন দেখেন, আপনি খেয়াল করবেন যে রিটার্নে কোনো জায়গায় আমার কোনো ডিফারেন্স মনে হচ্ছে কিনা। এরকম ভাবে আপনি যে রিভিউ দিবেন, রিভিউ দেওয়ার পরে তারপরে আপনি সাবমিশনে যাবেন বা ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যাবেন। এটাকে দেওয়ার জন্য যেহেতু অনেক বড় একটা ফাইল ইনপুট দিয়েছি, আমরা এটাকে একটু আমরা সেভ করার চেষ্টা করি, যাতে করে আপনাদেরকে দিয়ে দেওয়া যায় এই ফাইলটা। তাহলে মোটামুটি এখানে আমাদের এই ফাইলটা পাইলে বুঝতে পারবেন যে আপনার মোটামুটি সব ধরনের ইনপুট এখানে চলে আসছে। ব্যাকে যাওয়ার পরে একটা জিনিস আমরা এখানে দেখাই, ট্যাক্স পেমেন্ট আপডেট। তাই এটা তো অরিজিনাল বিষয় আছে, যেমন এইখানে
এখানে যদি তার গাড়ির ট্যাক্স আপনি ক্লেম করেন বা ব্যাংকের সুদ যে টিডিএস এটা ক্লেম করে, তখন এখানে চলে আসবে। এখানে আপনি আসবে, দেখেন ক্লেম সোর্স ট্যাক্স, ক্লেম এআইটি, ট্যাক্স পেইড উইথ রিটার্ন, সব কিছু এখানে আপনি ক্লেম করতে পারবেন। তাহলে এই যে সোর্স ট্যাক্সে যদি আপনি যান, তখন স্যালারি থেকে যে সোর্স ট্যাক্স আছে, সঞ্চয়পত্রের সোর্স ট্যাক্স, সবগুলো এখানে আপনি ক্লেম করতে পারবেন যে স্যালারি থেকে আপনি ট্যাক্স দিয়েছেন। যেহেতু আমরা আমাদের এই যে ফ্যাক্ট, এখানেও স্যালারি থেকে ট্যাক্স দেওয়া আছে, দেখবেন উৎসে করা আছে। এই যে 6,44,000 টাকা উচ্ছে করা আছে, তা আমরা এখানে এই 6,44,000 টাকা উচ্ছে করের প্রমাণ দিতে হবে। এটা অ্যাকচুয়াল চালানগুলো আমাদের এখানে উল্লেখ করতে হয়, রেফারেন্স ডেট, চালান ডেট, এগুলো দিলে তারপরে আমাদের এটা হয়। অ্যাকচুয়াল না দিলে আসলে এটা সঠিকভাবে পূরণ করা যায় না। ঠিক আছে, তো এখানে আমি যদি আন্দাজে দিয়ে দিই একটা, সেক্ষেত্রে অনেক সময়, কারণ ই রিটার্ন তো অনেক সময় তারা নিয়ে নেয়, ঠিক আছে, চালান নম্বরও দিয়ে দিলাম, ভেরিফাই না করে চালান অ্যামাউন্টও দিয়ে দিলাম। এটা ডেট দিয়ে দিলেন, জুন মাসের যে কোনো একটা ডেট দিয়ে দিলেন, ঠিক আছে। ক্লেম অ্যামাউন্ট এখান থেকে আপনি ধরেন 6 লাখ টাকা আপনার ব্রাঞ্চ নামটা লিখে দিলেন, এরপরে সেভ দিয়ে দিলেন। তো এখানে দেখেন ইনভ্যালিড চলে আসছে, কারণ এটা অরিজিনালি হয় নাই। ঠিক আছে, তাহলে এভাবে তারা চালানগুলো ভেরিফাই করে নেবে। এই চালানটা ভেরিফাই হচ্ছে না, তাহলে আমাদের যদি এরকম হয়, তাহলে আমাদের চালানটা তারা ভেরিফাই করে নিতে পারে। এখান থেকে আপনি হোমে চলে যেতে পারবেন যেখানে আপনি ছিলেন। তাহলে এখানে আমরা দেখি যে সবকিছু আছে, তারপরে নিচে দেখেন গো টু রিটার্ন। এই রিটার্নে চলে যাওয়ার পরে ঠিক আপনি ঠিক আগের যে জায়গায় ছিলেন সেখানে চলে আসবেন। আমরা শুধু অরিজিনাল ইনফরমেশন ছাড়া বাকি সবগুলো কিন্তু আমরা এখান থেকে দেখেছি, একদম A to Z। আজকে প্রত্যেকটা ইনকাম, 11টা ইনকাম হেডস নিয়ে আপনাদের আলোচনা ছিল। এটা মোটামুটি আকারে শর্টলি যে বিষয়গুলো আছে এই রিটার্নের, আশা করা যায় যে মোটামুটি আপনাদের একটা নলেজে চলে আসছে। ঠিক আছে, এই যে মেইন রিটার্নে চলে আসবে, তাহলে কিভাবে কাজগুলো করতে হচ্ছে, টোটাল প্রসিডিংসটা কিন্তু আমরা এখন দেখলাম। যেহেতু এই রিটার্নটা সকলের জন্য বাধ্যতামূলক হয়ে গেছে, এই জন্য আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। আমরা আপনাদেরকে যে রিটার্নটা সেভ করেছি, পিডিএফটা, এটা আপনাদেরকে দিয়ে দিব, এই যে এই রিটার্নটা, তাহলে এই যেটা আমরা সেভ করেছি, তাহলে আপনাদের বুঝতে মোটামুটি সহজ হবে যে আমরা আজকে ক্লাসে যা আলোচনা করলাম সব তথ্য এখানে মোটামুটি ইনপুট দেওয়া আছে। এই যে আমরা যা সেভ করেছি সব এখানে আছে।